এক্সক্লুসিভ এডুকেশন এইডের আজকের ক্লাসে আমি ডক্টর অমিত কর্মকার। আজকে আমাদের বেইলি লাভ ব্যাচের ফার্স্ট ক্লাস। তো এই ক্লাসে আপনারা যারা আছেন তাদেরকে আমি আবারও স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য। তো আমাদের এই ব্যাচের ক্ষেত্রে যদি আমি একটু বলতে চাই যে আমাদের এই ব্যাচটা আমরা যেভাবে আমাদের কোর্স আউটলাইনটা সাজিয়েছি বেইলি লাভ ব্যাচটা, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আমরা মানে প্রত্যেকটা ক্লাসে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার কভার করব এবং সেই সাথে সাথে এই চ্যাপ্টারের সাথে সাথে আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা চ্যাপ্টারে যে আমাদের এক্সাম রিলেটেড কিছু এসবিএ এগুলি ডিসকাশন করার জন্য। ওকে, আচ্ছা, এবং এই সাথে সাথে প্রত্যেকটা ক্লাসের উপরে এক্সাম থাকবে এবং এই যে বেইলি লাভটা আমরা পড়াবো এই পিডিএফটা আমরা যে মানে পড়ানোর সময় যে দাগাবো এই অ্যানোটেড পিডিএফটা আপনাদেরকে আমরা প্রোভাইড করব এবং সেই সাথে সাথে আমাদের এই ক্লাসটা রেকর্ড থাকবে, আপনারা এনি টাইম ক্লাসটা করতে পারবেন এবং কারো যদি কোনো প্রবলেম হয় মিনস লাইক আমাদের ক্লাস যখন আপনি অনেকে দেখা যায় লাইভ ক্লাস করতে পারছেন না, পরে যখন ক্লাস করলেন হয়তো তার কারো কোনো একটা টপিকস বুঝতে প্রবলেম হচ্ছে বা কোনো একটা কিছু বুঝতে প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে যদি আপনারা আমাদের মেসেঞ্জার গ্রুপে কমেন্ট করেন সেই ক্ষেত্রে আমরা মেন্টররা চেষ্টা করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। আমাদের 24 আওয়ার মেসেঞ্জার সাপোর্ট থাকবে। ওকে, আচ্ছা, তো এই ক্ষেত্রে আজকে আমরা বেইলি লাভের প্রথম যে চ্যাপ্টারটি মানে প্রথম চ্যাপ্টারটি যে মেটাবলিক রেসপন্স টু ইনজুরি, এই চ্যাপ্টারটি নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। আচ্ছা, তো এই চ্যাপ্টারটি নিয়ে অনেকেরই আসলে একটু কনফিউশন থাকে বা অনেকের কাছেই ভয় ভয় মনে হয় এই চ্যাপ্টারটা আসলে কি জিনিস, পড়লে মানে এটার শুরু কোথায় শেষ কোথায়, শুরু থেকে পড়তে গেলে শেষ মনে থাকে না, শেষ পড়তে গেলে শুরু মনে থাকে না, ব্যাপারটা এরকম। কিন্তু এই চ্যাপ্টারটা আমরা যতটা না কঠিন ভাবি ততটা কঠিন না, যদি আমাদের কিছু বেসিক নলেজ থাকে। লাইক আমরা আমাদের এন্ডোক্রাইন সিস্টেম, আমরা এন্ডোক্রাইন ফিজিওলজি বা এই জিনিসগুলো যদি হালকা পাতলা একটু নলেজ আমাদের থাকে, সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে এই চ্যাপ্টারটা আমাদের বুঝতে খুব ইজি হয়। কিছু মাইক্রোবায়োলজির কিছু নলেজ, তারপরে কিছু আমাদের এন্ডোক্রাইনোলজির কিছু নলেজ, এই জিনিসগুলো যদি একটু থাকে তাহলে মোটামুটি দেখবেন যে আপনাদের এই চ্যাপ্টারটা খুব খুব সহজেই আপনারা বুঝতে পারছেন। সো আজকে আমরা চ্যাপ্টারটি ডিসকাশন করব এবং সেই সাথে সাথে যদি কারো এরপর প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে এন্ডোক্রাইনোলজি যদি একটু আপনাদের একটু পড়া থাকে দু একটা জিনিস, এবং সেই সাথে সাথে যদি মাইক্রোবায়োলজির কিছু ইনফ্লামেশন বা এই ইনফ্লামেটরি মেডিয়েটরস এই জিনিসগুলো যদি একটু পড়া থাকে বা প্যাথোলজির কিছু জিনিস যদি পড়া থাকে, সো তাতে করে কি হবে যে আপনাদের এই প্রত্যেকটা জিনিস বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, তো আমরা প্রথমেই যারা আছেন তাদের ক্ষেত্রে একটু বলতে চাই যে এই যে আমাদের এই যে বেইলি লাভ ব্যাচে আপনারা যুক্ত হয়েছেন, দুই একজন জাস্ট একটু শেয়ার করেন যে আসলে আমাদের কাছ থেকে আপনারা কি এক্সপেক্ট করতেছেন বা আমরা কিভাবে আপনাদেরকে পড়াগুলো প্রোভাইড করতে পারি, বা এই ব্যাপারে যদি কেউ কিছু বলতেন, জাস্ট অনলি 2-1 মিনিট, তারপরে আমরা চলে যাব আমাদের ক্লাসে। এনিওয়ান? কেউ কিছু বলতে চাচ্ছি না, আমরা চেষ্টা করব আমরা আমাদের এই ডিসকাশনটা যেন একটু বায়োল্যাটারাল হয়। সেই ক্ষেত্রে কি হবে, একটু আমাদের ব্রেনস্টর্মিং হবে এবং এই ডিসকাশনটা আপনাদের জন্য মানে মোর ফ্রুটফুল হবে। হ্যাঁ, যদি আমরা বোথ সাইডের ডিরেকশন মানে বোথ সাইডের যদি আমরা ডিসকাশন করি। ওকে, একদম গদ বাঁধা পড়া ওইভাবে আমরা পড়বো না, জাস্ট আমি কিছু জিজ্ঞেস করবো আপনাদেরকে, আপনারা একটু কিছুটা পার্টিসিপেট করলেন। হ্যাঁ, মানে গল্পের ছলে ছলে আমরা পড়ে ফেলবো দেখবেন চ্যাপ্টারটি। ওকে, আচ্ছা, তো যদি কেউ কিছু বলতে না চায় সেই ক্ষেত্রে তাহলে আমি একটু শুরু করছি। প্রথমেই দেখেন মেটাবলিক রেসপন্স টু ইনজুরি, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমরা বলতেছি মেটাবলিক রেসপন্স টু ইনজুরি, এখন কথা হচ্ছে যে আমরা ইনজুরি বলতে আসলে কি বুঝি বলেন তো?
কি রকম টাইপ হতে পারে ইনজুরি? এনি আইডিয়া, এনিওয়ান? এই যে আমরা বলতেছি যে মেটাবলিক রেসপন্স টু ইনজুরি, তাই না? তাহলে এই যে ইনজুরি গুলা কি ইনজুরি হতে পারে? এনিওয়ান, এনি আইডিয়া? কি, এনিওয়ান? ইনজুরি বলতে যে আমরা আসলে কোন জিনিসটাকে বুঝতেছি? ভাইয়া, actually any damage or harm on our body which is caused by any accident that lead. মানে তার মানে একটা অ্যাক্সিডেন্ট, তাই তো? জি অ্যাক্সিডেন্ট বা ট্রমা বলতে পারি আমরা, তাই না জিনিসটাকে? জি ভাই। আচ্ছা, ট্রমা একটা ব্যাপার হইতে পারে, সেটা এনি টাইপ অফ ট্রমা, তাই না? সেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হইতে পারে, সেটা বার্ন হইতে পারে, তাই না? এনি টাইপ অফ ট্রমা, এটা একটা জিনিস গেল। গুড। সো আর কি হইতে পারে? এটা তো গেল ট্রমা, আর কি হতে পারে? জি ভাই, any আপনার ওয়েপেন, তারপর হচ্ছে ভাই ফল ফ্রম। হ্যাঁ, মানে এগুলো সবগুলাই গেল ট্রমা। এটা গেল হচ্ছে ট্রমা সেকশনে চলে গেল সব, যা বলতেছি। এছাড়া ট্রমা, এই ট্রমা ছাড়া মানে অ্যাক্সিডেন্টাল বা এই ট্রমা ছাড়া আর কি হতে পারে, তাই না? আমরা আর কিভাবে আমরা একটা মেজর উন্ড ক্রিয়েট হইতে পারে আমাদের বডিতে, বলেন তো? ডিউরিং সার্জারি হইতে পারে না? জি তাই না? ধরেন আমরা একটা পেশেন্টের ল্যাপারোটমি করলাম, অথবা আমরা একটা পেশেন্টের মানে ধরেন যে হেমিকোলেক্টমি করলাম, অথবা মেজর একটা সার্জারি করলাম, তাই না? আমরা একটা পেশেন্টের পার্শিয়াল হেপাটেক্টমি করলাম বা যাই হোক, এই যে ধরেন একটা মেজর সার্জারি, ল্যাপারোটমি করে একটা মেজর সার্জারি করলাম, এখানেও তো আমাদের টিস্যু ইনজুরি হচ্ছে, হচ্ছে না? মেজর একটা মানে একটা মেজর টিস্যু ইনজুরি হচ্ছে এবং আমরা লম্বা সময় ধরে অপারেশন করতেছি, তাই তো? সো এটাও কিন্তু একটা ইনজুরি, তাই না? এখন কথা হচ্ছে এই যে ট্রমা বা একটা সার্জারি, এই জিনিসগুলোর পরে বা এই ইভেন্টগুলোর পরে আমাদের বডিতে কি চেঞ্জ হয়, হুম, মেটাবলিক কি চেঞ্জ হয়, সেই জিনিসটাই হচ্ছে এই চ্যাপ্টারে ডিসকাশন করছে। ওকে, তাহলে দেখেন, যে কোনো আমি প্রথমে জাস্ট একটু মানে একটু বলে নেই আর কি জিনিসটা, হালকা একটা ডিসক্রিপশন যদি দিয়ে নিই চ্যাপ্টারের সম্বন্ধে, তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। তো প্রথমে দেখেন, আমাদের বডি অলওয়েজ কি চায়? অলওয়েজ চায় যে আমাদের বডিতে যখনই কোনো একটা ইভেন্ট হবে, লাইক কোনো একটা হার্মফুল ইভেন্ট হবে, অথবা যেখানে এনি ট্রমাটিক সিচুয়েশন যখন হবে, তখন আমাদের বডি কি চায়? যে ওইটাকে যেভাবেই হোক আর ফার্দার যেন না বাড়ে, তাই না? এটা একটা ব্যাপার, তাই তো? এবং যদি যেমন ধরেন কোন একটা পেশেন্টের ব্লিডিং হচ্ছে, ওকে, মাইনর ব্লিডিং হচ্ছে, এখন কথা হচ্ছে আমাদের বডি কি চাইবে? যে এইটাকে অ্যারেস্ট করার জন্য, তাই না? এবং সেই ক্ষেত্রে কি আমাদের কোয়াগুলেশন ক্যাসকেড কাজ করে, তাই তো? আমরা পড়েছি না কোয়াগুলেশন পাথওয়ে, এক্সট্রিনসিক পাথওয়ে, ইন্ট্রিনসিক পাথওয়ে, এই জিনিসগুলো কিন্তু আমরা পড়েছিলাম। এরা আমরা ফিজিওলজিতে যখন পড়েছি বা আমাদের প্যাথোলজিতে যখন আমরা পড়েছি, তাই তো? সো এরপরে দেখেন, যদি কোনো এবার এটা গেল মাইনর একটা ব্লিডিং, কিন্তু যদি কোনো একটা মেজর ভেসেল ইনজুরি হয়, সেই ক্ষেত্রে কি আমাদের বডি এটাকে রিস্টোর করতে পারে? না, পারে না। পারবে না, তাই না? তাহলে তখন কি করতে হবে? সেই ক্ষেত্রে কিন্তু তখন পেশেন্ট মানে তার ইন্টারভেনশন দরকার, যেটাকে আমরা বলি, তাই না? মানে তাকে হসপিটালাইজেশন দরকার। সেই ক্ষেত্রে লাইক আমরা আইদার তাকে প্যাকিং মানে ওই সাইডটা আমরা প্যাকিং করি, উন্ডটা প্যাকিং করি, এবং সেই সাথে সাথে আমরা হেমোস্ট্যাসিস করব। এবং শুধু কি হেমোস্ট্যাসিস করলেই হবে? আমরা যেই ব্লাডটা লস হয়েছে বা যেই ফ্লুইডটা লস হয়েছে, সেটা আবার রিস্টোর করতে হবে না পেশেন্টকে? তাহলে দেখেন, এটা কি একটা মানে বেশ কয়েকটা ফ্যাক্টর কিন্তু এখানে রিলেটেড, তাই না? যে আমরা ওই পেশেন্টের যেটা লস হয়েছে সেই লসটা রিস্টোর করব,
এবং অনগোয়িং লস যেন ফার্দার লস না হয় সেটা আমরা প্রিভেন্ট করবো, তাই তো? সো এই জিনিসটা কি ইনিশিয়ালি করতে হবে। এখন আপনি একটা পেশেন্টকে ধরেন, সে একটা ব্লিডিং নিয়ে আসলো অথবা মেজর একটা ট্রমা হইলো একটা পেশেন্ট, হ্যাঁ, তার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, ধরেন তার ফিমার ফ্র্যাকচার হয়েছে, তার হিউমেরাস ফ্র্যাকচার হয়েছে, তার ইন্ট্রাঅ্যাবডোমিনাল কোনো ব্লিডিং হয়েছে বা যাই হোক হয়নি আমি ধরে নিলাম, কিন্তু ধরেন একটা ফিমার ফ্র্যাকচার ইটসেলফ একটা হিউজ, কিন্তু পেশেন্টের একটা হিউজ স্ট্রেস পেশেন্টের বডিতে, তাই না? কারণ ওইখানে একটা লার্জ অ্যামাউন্ট অফ ব্লাড লসের চান্স থাকে। এখন যদি আপনি ওই পেশেন্টকে ইনিশিয়ালি যদি রিসাসিটেট না করতে পারেন, তখন সেই পেশেন্ট কি হবে বলেন তো? হাইপোভলিমিক শক। এক্স্যাক্টলি, হাইপোভলিমিক শকে যাবে, তাই না? তাহলে শকে যদি চলে যায়, তাহলে সেই পেশেন্টকে একদিকে হচ্ছে সে শকে গেল, তাহলে শকে গেলে এটা একটা বডির উপর একটা হিউজ ইম্প্যাক্ট ফেলবে, তাই না? তার হাইপোভলিমিয়া হবে, তার পালস বাড়বে, বিপি কমবে, তার ভাইটাল অর্গানগুলো কিন্তু তখন আস্তে আস্তে ফাংশন করবে না, তাই তো? এবং এই যে এই পেশেন্ট যখন একটা এই মেজর ইভেন্টের মধ্যে দিয়ে যাবে, মানে ধরেন সে একটা লম্বা সময় ধরেন হাইপোভলিমিয়াতে গেছে, তাহলে সেই ক্ষেত্রে কি দেখবেন, তার যে ভাইটাল অর্গানগুলো যদি অ্যাডেকুয়েট ব্লাড সাপ্লাই না পায়, তখন কি হবে, তাদের ইনজুরির কিছু ম্যানিফেস্টেশন আমরা পাবো। যেমন ধরেন শকে যদি একটা পেশেন্ট যদি লং টাইম শকে থাকে, তাহলে আমরা রেনাল সিস্টেমে কি পাবো বলেন তো, বা কি 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 এক্সপেক্ট করি ওই পেশেন্টে কি হইতে পারে? রেনাল ফেলিউর। রেনাল ফেলিওর হইতে পারে, তাই না? বা অ্যাকিউট কিডনি ইনজুরি হইতে পারে, তাই তো? তাই না? এই জিনিসটা আবার ধরেন একটা পেশেন্টের লং টাইম যদি তার হাইপোভলিমিয়া থাকে, সেই ক্ষেত্রে বা ব্লাড সাপ্লাই কম থাকে, তাহলে তার ব্রেইনের কিছুটা ইস্কেমিক চেঞ্জ হইতে পারে, তার গাটের কিছুটা ইস্কেমিক চেঞ্জ হইতে পারে, তাই না? তার লাংসের কিছুটা ইস্কেমিক চেঞ্জ হতে পারে, বা লিভারের কিছুটা ইস্কেমিক চেঞ্জ হতে পারে। কারণ কি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ভাইটাল অর্গান, তাই তো? তাহলে দেখেন, ধরেন এরপরে ওই যে তার যখন অ্যাকিউট কিডনি ইনজুরি হয়ে গেল, এরপরে আপনি তাকে রিসাসিটেশন করলেন, কিন্তু এই কিডনি ইনজুরির ফলে ওই পেশেন্টের কিছু না কিছু তো ভোগান্তি পোহাতে হবেই, তাই না? তাই কিনা বলেন? মানে সেটা বডি যখন আবার রিস্টোর করবে সেই জিনিসটা, তখন কিন্তু তাকে কিছু ইভেন্টের মধ্যে দিয়ে যাইতে হবে, তাই তো? এই জন্য যদি আমরা ইনিশিয়ালি একদম একটা পেশেন্টের ট্রমার যতটা আর্লি পসিবল যদি আমরা তাকে রিসাসিটেট করতে পারি, তাহলে কি হবে, ভাইটাল অর্গানগুলো সেফ থাকবে, এবং তার ট্রমার ফলে আমাদের বডিতে যে বিভিন্ন ইভেন্টগুলি হবে, এই ইভেন্টগুলি ঘটার চান্স কমে যাবে, তাই না? অ্যাজ এ হোল আমরা তো এই জিনিসটাই মানে এক্সপেক্ট করি, বা আমরা যে একটা পেশেন্টকে ম্যানেজ করি এইগুলো মাথায় রেখে তো আমরা ম্যানেজ করি, তাই না? তাই তো? জি ভাইয়া। এই জন্য এখন কথা হচ্ছে, কেন আমরা এই পেশেন্টকে কেন আর্লি ম্যানেজ করতে চাচ্ছি, তাই না? তার বডিতে আর্লি ম্যানেজ না করলে কি প্রবলেম হবে, এই জিনিসটাই হচ্ছে মেটাবলিক রেসপন্স টু ইনজুরি, যে আসলে কি রেসপন্স হচ্ছে ওই ইনজুরিটার পরে। ক্লিয়ার জিনিসটা? সো এর মধ্যে অ্যাজ এ হোল আমি যেটা যা যা বললাম, সো এগুলি মোটামুটি আছে, কিন্তু এটাকে প্রত্যেকটা সেগমেন্ট বাই সেগমেন্ট ইলাবোরেট করে দেয়া এই চ্যাপ্টারে। আপনারা পড়ার পরে দেখবেন যে লাস্ট কথাগুলা এগুলাই দাঁড়াবে, এবং এই জিনিসগুলোর ক্ষেত্রে যেমন আমাদের কিছু নিউরো এন্ডোক্রাইন রেসপন্স বলি আমরা, এই ক্ষেত্রে কিছু না আমাদের নার্ভাস সিস্টেমটা ইনভলভ থাকবে, আমাদের এন্ডোক্রাইন সিস্টেমটা ইনভলভ থাকবে, তারা কিভাবে কি হার্ম করবে বা কিভাবে কি আমাদের ইউজফুল কোনো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে, এই জিনিসগুলোই আমরা এখান থেকে ডিসকাশন করব। ওকে, আচ্ছা, তো যেমন এখানে প্রথমেই আমরা দেখি যে হোমিওস্ট্যাসিস, এই জিনিসটা একটু আমরা প্রথমে দেখি। দেখেন, হোমিওস্ট্যাসিস বলতে আমরা কি বুঝি, যে আমাদের বডির নর্মাল ফাংশন মেনটেন করা, তাই তো? ধরেন এখন কোনো একটা ইনজুরি যদি হয়, তাহলে বডি কি চাইবে, তার যদি ব্লাড প্রেশার কম থাকে, বডি চাইবে যেন তার ব্লাড প্রেশারটা নর্মালি রাখে, তাই না? এবং এই যে হোমিওস্ট্যাসিস এই জিনিসটা, সাপোজ একটা পেশেন্টের নর্মাল ব্লাড প্রেশার থাকে 120/80 বা 130/80, তার রেগুলার ব্লাড প্রেশার থাকে। এখন ধরেন তার একটা ইভেন্টের পরে বা কোনো একটা ট্রমার পরে তার বিপি যখন ফল করলো বা সে যখন শকে গেল, ধরেন তার প্রেশার 90/60 হলো, বা হ্যাঁ বা 80/50 হয়ে গেল, তারপরে আমাদের বডির হোমিওস্ট্যাসিস মেকানিজমে কিন্তু এইরকম না যে তাকে ওই ব্লাড প্রেশার মানে তার 130/80 করতে হবে,
সেটা কিন্তু হোমিওস্ট্যাসিস হিসেবে ওইভাবে হবে না। কারণ কি, হোমিওস্ট্যাসিস বলতে আমাদের যে ভাইটাল যে ফিজিওলজিক্যাল ফাংশনগুলো, এই ফিজিওলজিক্যাল ফাংশনগুলো যেন আমরা মেনটেন করতে পারি। ওকে, যেমন ধরেন তার যদি ব্লাড প্রেশারটা এরপরে 100/70 হয়, সেই ক্ষেত্রে কিন্তু তার ভাইটাল অর্গান থেকে শুরু করে সবকিছু ওয়েল পারফিউশন হবে। সো এইটা যদি বডি মেনটেন করতে পারে, এটাই কিন্তু হোমিওস্ট্যাসিস। ক্লিয়ার? দেখেন এখানে দেখেন যে মেনি অ্যাসপেক্টস অফ সার্জারি, ট্রমা অ্যান্ড ইনজুরি এফেক্টস হোমিওস্ট্যাসিস ক্যান লিড টু অর্গান ডিসফাংশন। ওকে, এবং এই ক্ষেত্রে আমাদের বডির প্রথমে যেটা আমরা বললাম যে প্রথমেই একদম আফটার ট্রমা বা আফটার ইনজুরি বডি কিন্তু একটা মানে লস কন্ডিশনে থাকবে, যেটাকে আমরা বলি কি ক্যাটাবলিজম। ওকে, যেমন দেখেন ট্রেডিশনালি দ্য মেটাবলিক রেসপন্স টু ইনজুরি ডিভাইডেড ইনটু ইনিশিয়াল পিরিয়ড অফ ক্যাটাবলিজম ফলোড বাই অ্যান অ্যানাবলিক ফেজ অফ রিপেয়ার অ্যান্ড টিস্যু হিলিং। ওকে, এবং এই যে ক্যাটাবলিজম ফেজটা কিন্তু শক ইভেন্টের মধ্যে, যেটা একটু আগে কিন্তু আমরা বলেছি, আপনারা যেটা বলেছেন। এখন দেখেন তাহলে তার মানে আমরা কি বুঝলাম, যে একটা ইনজুরির পরে বডি ক্যাটাবলিক ফেজে থাকবে প্রথমে, মানে তখন বডির লস হবে কিছু জিনিস, এবং এরপরে যখন এই লসটা বডি কাটিয়ে উঠবে তখন অ্যানাবলিক বা রিপেয়ার ফেজে যাবে, তাই তো? এই জন্য দেখবেন যে কোনো একটা মেজর ট্রমার পরে অথবা ধরেন তার মানে মাল্টিপল সাইটে ট্রমা হয়েছে বা উন্ড হয়েছে, অথবা কোনো একটা মেজর সার্জারির পরে দেখবেন পেশেন্টের কিন্তু ওয়েট লস হয়, তাই না? তো পেশেন্ট কিন্তু একটা ক্যাটাবলিক ফেজে যায়। এরপরে আস্তে আস্তে যখন ওই জিনিসগুলো আস্তে আস্তে রিপেয়ার ফেজে চলে আসে, তখন কিন্তু তার ওয়েট গেইন হওয়া বা তার বডির মানে বডির নিউট্রিশনাল একটা রিপ্লেনিশমেন্ট হয়, এবং তার ফলে কিন্তু পেশেন্টের মানে আস্তে আস্তে সে হেলদি কন্ডিশনে আসে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ক্যাটাবলিক ফেজ, এই ক্যাটাবলিক ফেজে আসলে কি কি ইভেন্ট হয় দেখেন। এই যে ক্যাটাবলিক ফেজ বিগিনস এট দ্য টাইম অফ ইনজুরি অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড বাই হাইপোভলিমিয়া, ডিক্রিজ বেসাল মেটাবলিক রেট, রিডিউসড কার্ডিয়াক আউটপুট, হাইপোথার্মিয়া অ্যান্ড ল্যাকটিক অ্যাসিডোসিস। সো এই জিনিসগুলো কেন হচ্ছে আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে যেহেতু এখানে একটা শক থাকবে এবং তার যেহেতু ফ্লুইড লস হচ্ছে এই জিনিসটা, কিন্তু শুধুমাত্র শক এবং ফ্লুইড লসই এখানে ফ্যাক্টর না, আরো বেশ কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমরা সামনে আসব। ওকে, আচ্ছা, এবার দেখেন দ্য মেইন ফিজিওলজিক্যাল রোল অফ দিস ফেজ ইজ টু কনজার্ভ বোথ সার্কুলেটিং ভলিউম অ্যান্ড এনার্জি স্টোর, দাস ম্যাক্সিমাইজ সার্ভাইভাল চান্স অফ দ্য ফিউচার রিকভারি। বুঝা গেল জিনিসটা, যে কেন ওই যে আমরা বললাম যে বডি সবসময় চাইবে যেন তাকে আমরা হোমিওস্ট্যাসিস কন্ডিশনে, মানে হোমিওস্ট্যাসিস যেন সে করতে পারে, এটাই বডি অলওয়েজ চায়। এবং এই ক্যাটাবলিক ফেজটা এই জন্যই যে সে যেন তার ওই মানে সার্কুলেটিং যে ভলিউম সেটা মেনটেন করতে পারে এবং এনার্জি স্টোরটা যেন সে মানে মেনটেন করতে পারে ফর সার্ভাইভাল অফ ভাইটাল অর্গান। ওকে, আচ্ছা, এরপরে দেখেন এ সিরিজ অফ নিউরো হরমোনাল রেসপন্স অ্যাকম্পানি দিস ইফেক্ট অ্যান্ড ট্রিগার এ সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম। ওকে, আচ্ছা, এখন দেখেন যখনই আমাদের বডি একটা এরকম একটা ট্রমার মধ্যে দিয়ে যাবে, তখন আমাদের বডি কি চাইবে, বা যেমন ধরেন আমাদের ছোট একটা যদি কাট ইনজুরি হয়, হাতে একটা কাট ইনজুরি হলো, হ্যাঁ, এরপরে ওইখানে আসলে ইভেন্ট কি হয় বলেন তো? যে কোনো একটা ইনজুরির পরে কি হয় ওইখানে ইভেন্টটা? ধরেন একটা জায়গায় কেটে গেল, এটার এরপরে আস্তে আস্তে কি হবে, ইভেন্টটা কি হবে বলেন তো? ইনফ্লামেশন হবে। ফার্স্টে অ্যাকিউট ইনফ্লামেটরি রেসপন্স গুলি মানে রেসপন্স আসবে, তাই অ্যাকিউট ইনফ্লামেটরি যে মেডিয়েটরস গুলো আসবে, তাই না? সো আমরা কিছু মেডিয়েটরস গুলোর নাম বলি তো, বা একটা ইনফ্লামেটরি মেডিয়েটরস বা কারা কারা আসবে ইনফ্লামেশন করতে বলেন তো? Interleukin 1, interleukin 6, TNF. এগুলি আসবে, যেমন হ্যাঁ কিছু সাইটোকাইন আসবে, ইন্টারলিউকিন 1, 6, টিএনএফ, আর কিছু সেল আসবে আমাদের, তাই না? যেমন নিউট্রোফিল আসবে, এরপরে আমার মানে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট যেগুলি, তাই না, এগুলি আসবে। এরপরে আস্তে আস্তে ম্যাক্রোফেজ আসবে, তাই না? এবং ধরেন এই যে কেটে গেল, সেখানে তো সব কাটা থেকে আমরা সুচারিং করি, সুচারিং কিন্তু করি না, তাই না? কিছু কিছু কি বডি তার ওন মেকানিজমে হিল করে, তাই তো? তাহলে দেখেন এই যে যখন হিলিং কন্ডিশনে আসবে, তাই তো, তখন কি তার আস্তে আস্তে কিছু রিপেয়ারেটিভ কিছু মেকানিজম ঘটবে, আস্তে আস্তে সেখান থেকে ফাইব্রাস টিস্যু ফর্মেশন হবে, এই জিনিসগুলো। এখন কথা হচ্ছে যদি কোনো পেশেন্টের মেজর ট্রমা হয়, তাই না,
একটা মেজর ট্রমা যদি হয়, ওই যে যেটা বললাম একটু আগে, যে ধরেন তার মাল্টিপল সাইড ফ্র্যাকচার হয়েছে, তার ল্যাসারেটেড উন্ড আছে, সো এই জিনিসগুলো যখন হবে হোল বডিতে, তখন ইনফ্লামেটরি রেসপন্সটা কেমন হবে, মানে বেশি না কম? বেশি হবে। বেশি। বেশি হবে। মানে নট অনলি বেশি, মানে অনেক বেশি হবে, তাই না? তাই তো তখন বডি কি চাইবে, যে প্রত্যেকটা সাইটে একসাথে ইনফ্লামেশন করে যেন এই ইনজুরিগুলি সে ট্যাকেল দিতে পারে। বাট ইনজুরির লেভেল যদি খুব বেশি হয়, সিভিয়ারিটি যদি খুব বেশি হয়, তখন কিন্তু বডি সবগুলোই একসাথে কমব্যাট করতে পারে না। ক্লিয়ার? এবং তখন বডিতে আমরা যেই রেসপন্সটা পাবো বা যেই সাইন সিমটমগুলি পাবো, সেগুলি হচ্ছে একসাথে আমরা বলি সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোম। ওকে, এখন কথা হচ্ছে, আপনি একটা পেশেন্টের যে সার্স কন্ডিশনে আছে বা সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স কন্ডিশন বা তার ওয়াইড স্প্রেড ইনফ্ল্যামেশন হচ্ছে বডিতে, আপনি কিভাবে বুঝবেন? বা তখন এই জিনিসটা কোনটা, ওই যে সার্সের ক্রাইটেরিয়া, আমরা কি কেউ বলতে পারবো সার্সের কি কি ক্রাইটেরিয়া আছে? ফিভার। না, সার্সের 4টা ক্রাইটেরিয়া আছে। মানে সার্স আমরা তখনই বলবো যদি এই ক্রাইটেরিয়া গুলা হয়। সেই ক্রাইটেরিয়া গুলার সম্বন্ধে কি আমাদের কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা, প্রথমে আমরা ধরে নিই টেম্পারেচার। টেম্পারেচার যদি কোনো পেশেন্টের 38 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় অথবা 36 এর কম হয়, ওকে, মানে আপনি একটা পেশেন্টকে দেখলেন যে এরকম, আচ্ছা, এরপরে তার ডব্লিউবিসি কাউন্ট যদি 12,000-এর বেশি হয় অথবা 4,000-এর কম হয়, ওকে, আচ্ছা, এরপরে যদি সেই পেশেন্টের হার্ট রেট 90-এর বেশি হয়, ওকে, আচ্ছা, এরপরে তার রেসপিরেটরি রেট যদি 20-এর বেশি হয়। এখন কথা হচ্ছে, এই যে 4টা ক্রাইটেরিয়া বললাম, এই 4টা ক্রাইটেরিয়া যদি 2 অর মোর আপনি কোনো পেশেন্টের পেয়ে থাকেন, তখনই বুঝবেন যে এই পেশেন্ট সার্স কন্ডিশনে আছে। ক্লিয়ার? বুঝা গেল? আমরা যে আমরা একটা পেশেন্টের ভাইটাল সাইনগুলি কেন দেখি প্রত্যেকটা সময়, এই যে জিনিসগুলো, যে তার আপনি এগুলো দেখলে পেলেই বুঝবেন কি পেশেন্ট কিন্তু তখন সার্স কন্ডিশন আছে, তাহলে কোনো না কোনো ভাবে এই পেশেন্টের বডিতে ইনফ্লামেশন চলতেছে, মানে ওয়াইড স্প্রেড একটা ইনফ্লামেশন চলতেছে। ক্লিয়ার? এবং ওই টাইমে কিন্তু বডি ক্যাটাবলিক স্টেজে থাকে। ক্লিয়ার? দেখেন এই যে এরপরে দেখেন, যখন এই সার্স কন্ডিশনটা ট্রিগার হবে, হোয়ার বডি স্টোর আর মেটাবোলাইজ ফর রিকভারি আর রিপেয়ার। এরপরে দেখেন দ্য ক্যাটাবলিক ইফেক্ট, কি কি ইফেক্ট ফেলবে? মাসেল ব্রেকডাউন, ওয়েট লস অ্যান্ড হাইপারগ্লাইসিমিয়া। ক্লিয়ার? এখন কথা হচ্ছে, দেখেন একটা পেশেন্টের যদি মাসেল ব্রেকডাউন হয়, তার ওয়েট লস হয়, তার যদি হাইপারগ্লাইসিমিয়া হয়, হাইপারগ্লাইসিমিয়া যদি হয়, সেই ক্ষেত্রে কি হবে? ওই পেশেন্টের কিন্তু ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায়, তাই না? কারণ কি, ব্লাড গ্লুকোজ লেভেল যখন বেড়ে যায়, তখন কি ইনফেকশনের চান্স বেড়ে যায় না? ইয়েস স্যার। কেন বলেন তো? গ্লুকোজ হচ্ছে একটা ফার্টাইল ফুড ফর ব্যাকটেরিয়া অর আদার ব্যাকটেরিয়া, তাই না? এইটা এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই যে হাইপার গ্লাইসিমিয়া, যেহেতু এই পেশেন্টের গ্লুকোজের লেভেল বেশি, তাহলে এই গ্লুকোজের লেভেল বেশি থাকার ফলে কি হবে? গ্লুকোজ যখন সেলের মধ্যে যাবে, তখন সেখানে মানে এই গ্লুকোজটা বেশি মেটাবলিজম হবে, এবং সেই মেটাবলিজমটা হবে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। দ্যাটস ওয়াই এই পেশেন্টের মেটাবলিক রেটটা আরো বেড়ে যাবে ওই মুহূর্তে। বুঝা গেল? এবং তখন দেখেন এই যে কি হবে, আস্তে আস্তে তখন বেশ কিছু কমপ্লিকেশন হবে এবং আলটিমেটলি সেই পেশেন্ট সেপসিস কন্ডিশনে কিন্তু চলে যাবে। ক্লিয়ার? এরপরে দেখেন আফটার ফিউ উইকস, যখন এই এক্সটেন্সিভ ফেজটা পেশেন্ট পার করবে, তখন আস্তে আস্তে তার রিকভারি হবে এবং তখন পেশেন্ট অ্যানাবলিক স্টেজ যাবে। অ্যানাবলিক ফেজ ডেভেলপস হুইচ মে লাস্ট ফর উইকস,
if extensive recovery and repair are required following serious injury. বুঝা গেল? এখন কথা হচ্ছে যদি আপনি এই পেশেন্টের এই যে এক্সটেন্সিভ রিকভারি যদি কভার করতে না পারে পেশেন্ট, বা আমরা যদি অ্যাডিকুয়েট রিসাসিটেশন পারফেক্ট টাইমিং এ করতে না পারি, তখন পেশেন্টের কি হবে? ক্যাটাবলিক স্টেজটা অনেক বেশি প্রলংড হবে, মানে প্রলং হবে। তারপরে আলটিমেটলি এই পেশেন্টের সিস্টেমিক মানে ওই যে যেটা বললাম যে ভাইটাল অর্গান গুলো তখন কিন্তু ফাংশন কমে যাবে, এবং তখন সেই স্টেজের একটা নাম আছে MODS, মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম। এবং এরপরে আস্তে আস্তে এই মাল্টি অর্গান ডিসফাংশন প্রলং করে মাল্টি অর্গান সিস্টেম ফেইলিওর হবে এবং আলটিমেটলি ডেড। বুঝা গেল কিভাবে একটা পেশেন্টের মেজর ট্রমার পরে আলটিমেটলি পেশেন্ট ডেথ হচ্ছে? দ্যাট আর দ্য ইভেন্ট। বুঝা গেল? তাহলে এইটুকু কথাতেই কিন্তু আমাদের মোটামুটি পুরো চ্যাপ্টার একটা সামারি করা আছে এই জায়গাটাতে। আচ্ছা, এবার তাহলে আমরা এই এবার দেখি যে মডার্ন সার্জিক্যাল কেয়ার। সো এই মডার্ন সার্জিক্যাল কেয়ার জিনিসটা কি বলছে, যে এখানে বলছে যে এই যে সার্জিক্যাল ক্রিটিক্যাল কেয়ারে আমরা কি করি, একটা পেশেন্টের রিসাসিটেশন করি এবং তার মানে অথবা অর্গান সাপোর্ট দেয়, এবং সেই সাথে সাথে তার যেই মেটাবলিক ইফেক্ট অফ ইনজুরিটা যে হয়েছে সেটাকে আমরা কভার দেওয়ার চেষ্টা করি, তাই না? এই দেখেন, মাস্ট be to work alongside the metabolic effect of injury while patient is restored to a situation from which homeostatic mechanism can achieve a return to normality. ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে ওই যে যেটা বললাম যে যদি এই পেশেন্টের সিভিয়ার লেভেলের ইনজুরি হয় সেই ক্ষেত্রে তখন কি হবে, এবং বডিতে হ্যাভি একটা ইম্প্যাক্ট ফেলবে, এবং আলটিমেটলি যে কমপ্লিকেশন থ্রু লস অফ মাসেল মাস, সেপসিস অ্যান্ড MODS, যেটা একটু আগে আমি বললাম। ওকে, আচ্ছা, এখন দেখেন এই যে ইনফ্যাক্ট মডার্ন ট্রিটমেন্ট অফ মেজর ট্রমা ক্যান নাও বি সো সাকসেসফুল দ্যাট গ্রেট মেজরিটি অফ হসপিটাল ডেথ in developed country occur after some day as a result of complex physiological process. মানে ধরেন একটা পেশেন্টের একটা মেজর ট্রমা হয়েছে, ওই ট্রমার সিচুয়েশনে বা ট্রমার আফটার ট্রমা সে মারা না গেলেও কিছুদিন পরে সে মারা যেতে পারে। কথা হচ্ছে তখন কেন মারা যাচ্ছে, কারণ এই যে তার ট্রমার ফলে যেই ফিজিওলজিক্যাল প্রসেসগুলো অল্টার হয়ে গেল এটা বডি আর কভার করতে পারে না। সে বডি ফাইট করতে থাকে, বডির প্রত্যেকটা মেকানিজম ফাইট করতে থাকে, কিন্তু আলটিমেটলি যখন তারা ফাইট করে আলটিমেটলি পারবে না তখনই কিন্তু পেশেন্টটা মারা যাচ্ছে। এই কথাটাই এখানে বলা হয়েছে যে ডিরেক্ট অর্গান ড্যামেজ অর ব্লাড লসের জন্য মারা না গেলেও কিন্তু পরের সিচুয়েশনগুলোর জন্য সে মারা যাচ্ছে, যে তার লেটার সিস্টেমিক ইফেক্ট। ওকে, আচ্ছা, তো দেখেন এই যে প্যারালাল উইথ দ্য ক্যাটাবলিক ইফেক্ট ইন্ট্রোডিউসড অ্যাবভ, ইনফ্লামেটরি টাইপ প্রসেস কজ ইমিউন সাপ্রেশন, তাই না? ইমিউন সাপ্রেশন হচ্ছে, তার ফলে আলটিমেটলি আরো প্রোগ্রেস হচ্ছে, তাই তো? তার এই ইনজুরির লেভেলটা বা তার এই যে রেসপন্সগুলি আরো প্রোগ্রেস হচ্ছে। এবং ইনিশিয়ালি একটা পেশেন্টের যদি ইনফ্লামেশনটা, যেটা আমরা স্টেরাইল ইনফ্লামেশন যদি বলি, এরপরে সেটা যদি ব্যাকটেরিয়াল যখন গ্রোথ হবে তখনই কিন্তু সেটা আলটিমেটলি ইনফেকশন হবে এবং সেপসিসের দিকে চলে যাবে, এবং আলটিমেটলি পেশেন্টের কন্ডিশন তখন ততটাই খারাপ হতে থাকবে। ওকে, এই জিনিসটা এখানে বলা হয়েছে। এবং এই জন্য বর্তমান বা মডার্ন সার্জিক্যাল কেয়ারে একটা টার্ম আছে, সেটা হচ্ছে ERAS। এটাকে বলা হয় এনহান্সড রিকভারি আফটার সার্জারি। বুঝা গেল? মানে একটা পেশেন্টের রিকভারি যেন আমরা আর্লি করতে পারি, সেটা কিভাবে আমরা মেনটেন করব, কোন কোন প্যারামিটারগুলো আমরা দেখব, সেই জিনিসটাই এই ইরাস মেথডে বলা হয়েছে, সেটা হচ্ছে এনহান্সড রিকভারি আফটার সার্জারি। ওকে, এবং এখানে দেখেন, সো আমাদের সামনে আছে যে এই এনহান্সড রিকভারি আফটার সার্জারি, এখানে কোন জিনিসটাতে আমরা এমফাসাইজ দেই সেই জিনিসগুলো আমরা সামনে ডিসকাশন করবো। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এই বক্সটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বক্স, এই চ্যাপ্টারের প্রত্যেকটা বক্সই খুব ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষার জন্য এবং আমাদের নলেজ জন্য। দেখেন, হোমিওস্ট্যাসিস ইজ দ্য ফাউন্ডেশন অফ নর্মাল ফিজিওলজি, আমরা এতক্ষণ যেটা পড়ে জানলাম। স্ট্রেস ফ্রি পেরিঅপারেটিভ কেয়ার হেল্পস টু প্রিজার্ভ হোমিওস্ট্যাসিস ফলোইং ইলেকটিভ সার্জারি। Resuscitation, surgical intervention, critical care can return
the severely injured patient to a situation in which homeostasis become possible once again. আচ্ছা, metabolic response to surgery influence these processes profoundly, particularly through catabolic effect, mods, and impaired immunity. Clear? আচ্ছা, এবার এতক্ষণ এই যে আমরা যে ডিসকাশন করলাম, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি? কোনো জায়গায় কি আমাদের কোনোটা বুঝতে প্রবলেম হচ্ছে কিনা বলেন তো? আমি কি যেভাবে ফোকাস করলাম সেটা কি বুঝাইতে পারছি? কি কার কোনো কোশ্চেন? এনিওয়ান? আমরা কি বুঝতে পারছি কিনা জিনিসগুলো বলেন? আচ্ছা, যদি এরপর কারো যদি কোনো টপিক বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে ডেফিনেটলি কোশ্চেন। হ্যাঁ, এনি কোশ্চেন? আচ্ছা, তাহলে দেখেন আমরা এরপরে চলে যাই যে দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইনজুরি রেসপন্স। আচ্ছা, সো এখানে দেখেন, এখানে বলছে যে এই যে আমরা বলতেছি মেটাবলিক রেসপন্স টু ইনজুরি, এই রেসপন্স টু ইনজুরি যেটা আমরা একদম শুরুতে যেটা বলেছিলাম যে যদি অল্প একটু কাটে তাহলে যে রেসপন্সটা হবে, যদি বেশি ইনজুরি হয় তার রেসপন্সটা কিন্তু আরো বেশি হবে, তাই না? সো এখানে এটাই বলা হয়েছে, দি মোর সিভিয়ার দ্য ইনজুরি, দি গ্রেটার দি রেসপন্স। ওকে, এবং দেখেন দিস কনসেপ্ট অ্যাপ্লাইডস নট অনলি দ্য ফিজিওলজিক্যাল এন্ড মেটাবলিক চেঞ্জেস বাট অলসো টু ইমিউনোলজিক্যাল চেঞ্জেস অ্যান্ড আদার সিকুয়েলি। যেটা বললাম যে প্রত্যেকটা সিস্টেমেই এই ইফেক্টটা আসবে, বুঝা গেল? এবং এই জন্য দেখেন যে দাস ফলোইং মেজর ইলেকটিভ সার্জারি দেয়ার মে বি এ ট্রানজিয়েন্ট অ্যান্ড মডেস্ট রাইজ ইন টেম্পারেচার, হার্ট রেট, রেসপিরেটরি রেট, এনার্জি এক্সপেন্ডিচার অ্যান্ড পেরিফেরাল হোয়াইট সেল কাউন্ট আফটার মেজর সার্জারি। কিন্তু এই জিনিসগুলো হবে, এটা নট অনলি মেজর সার্জারি, আফটার এনি ট্রমা এই জিনিসগুলো কিন্তু হবে। ওকে, এই যে দেখেন ফলোইং মেজর ট্রমা, ইমার্জেন্সি সার্জারি, সেপসিস অর বার্ন, দিস চেঞ্জেস আর অ্যাকসেন্টুয়েটেড, মানে কি আরো বাড়বে, এবং রেজাল্টিং ইন সার্স হুইচ মানে উইথ হাইপার মেটাবলিজম, মার্ক ক্যাটাবলিজম, শক, ইভেন মডস। বুঝা গেল? ইনজুরি লেভেল যত বাড়বে তার রেসপন্সও তত বাড়বে। ক্লিয়ার? এই জিনিসটা এখানে বলা হয়েছে। এইবার কথা হচ্ছে এই যে মেটাবলিক রেসপন্স টু ইনজুরি, এদের মেডিয়েটরস গুলোকে, তাই না? আচ্ছা, তো এখানে প্রথমে বলা হয়েছে যে টিস্যু ড্যামেজ অ্যান্ড ইনফ্লামেশন। ওকে, এখানে বেশ কিছু কথা দেয়া আছে, বেশ মানে অনেক কাছে পড়লে একটু কঠিন মনে হয়, জিনিসটা আমি একটু সহজ করে দিই। সেটা হচ্ছে এই যে টিস্যু ইনজুরি হবে, এই টিস্যু ইনজুরি বিভিন্ন ভাবেই হইতে পারে। ওকে, এর মধ্যে একটা আছে যে টিস্যু ড্যামেজ কজেস দ্য রিলিজ অফ সেলুলার অ্যান্ড আদার molecular fragments known as damage associated molecular pattern or alarmin. ওকে, এখন কথা হচ্ছে এই যে ড্যামেজ অ্যাসোসিয়েটেড মলিকুলার প্রোটিন বা ড্যাম্প, এরা কি করবে? এরা হচ্ছে এই যে আমাদের বিভিন্ন ইনফ্লামেটরি সেল, লাইক দেখেন এই যে আমাদের যেমন ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, ডেনড্রাইটিক সেল, এই যে সেলগুলোকে তারা হচ্ছে কি করবে, তখন তাদের গায়ে তাদেরকে অ্যাক্টিভেট করবে। এবং অ্যাক্টিভেট করলে কি হবে? আমরা জানি যে এই যে ইনফ্লামেটরি সেলগুলো থেকে বাইরে যখন অ্যাক্টিভেট হয় তখন কিন্তু এখান থেকে বেশ কিছু সাইটোকাইন রিলিজ হয়, তাই না? যেমন ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 অ্যান্ড মেনি আদার্স। ওকে, সো এগুলি যখন রিলিজ হবে, এবং সেই সাথে সাথে আরেকটা জিনিস যে এই যে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারফেরন, কেমোকাইন অ্যান্ড আদার মেডিয়েটর, তাই না? এই জিনিসগুলো কি করবে? এই যে ইন্টারলিউকিন 1, তারপর হচ্ছে টিএনএফ, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকিন 6, এরা তখন বডির বিভিন্ন অর্গানে যাবে। প্রথমে তারা যাবে হচ্ছে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে যখন যাবে তখন আমাদের হাইপোথ্যালামাসের যে থার্মো রেগুলেশন ক্যাপাসিটি, সেই থার্মো রেগুলেশন ক্যাপাসিটিকে তারা ডিস্ট্রাকশন করবে। তো ডিস্ট্রাকশন করলে কি হবে? বডি তখন আর থার্মো রেগুলেশন করতে পারবে না, এবং ওই পেশেন্টের কিন্তু তখন পাইরেক্সিয়া ডেভেলপ করে। বুঝা গেল? এবং এই যে ইনফ্লামেটরি মেডিয়েটর গুলো রিলিজ হইলো, এই রিলিজ হওয়ার ফলেই তখন কিন্তু কি তার সিস্টেমিক একটা ইনফ্লামেশন হচ্ছে, এবং সেটাই হচ্ছে আলটিমেটলি ক্লিনিক্যালি আমরা
সার্স হিসেবে পেয়ে থাকি, যেটা ওই যে 4টা আমি প্যারামিটার বলেছিলাম সেভাবে আমরা জিনিসগুলোকে পেয়ে থাকি। বুঝা গেল? আচ্ছা, এবার দেখেন এখানে একটা কথা বলছে, যদি এই ইনফ্লামেশনটা লোকাল থেকে সিস্টেমিক হয়ে যায় তখনই কিন্তু বিভিন্ন ইনজুরি হবে। এই যে দেখেন, লোকাল ইনফ্লামেশন বিগিন দ্য প্রসেস অফ টিস্যু রিপেয়ার বাট সার্স when uncontrolled or prolonged become a risk factor for acute kidney injury, acute lung injury, coagulopathy, hence for MODS and organ failure. এবং উইদিন দ্য ইনজুর্ড ব্রেন সেকেন্ডারি ব্রেন ইনজুরি ক্যান অকার। বুঝা গেল? তাহলে দেখেন ক্লাসের শুরুতে আমি ওই যে প্রথম যে কয়েকটা কথা বলেছিলাম আলটিমেটলি সেই জিনিসগুলোই কিন্তু এখানে ইলাবোরেট করে দেয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, So, এবার দেখেন সাম সেকেন্ডারি ট্রিগার অফ দ্য মেটাবলিক রেসপন্স টু ইনজুরি, খুবই ইম্পর্টেন্ট একটা বক্স এটা, টেবিল 1.1 দেখেন এই যে কি কি হতে পারে তাই না, সেকেন্ডারি ট্রিগার অফ ইনফ্ল্যামেটরি পাথওয়ে ইন ট্রমা অ্যান্ড সার্জারি, সেপসিস, হেমোরেজ, ম্যাসিভ ট্রান্সফিউশন, অ্যাসিডোসিস, সার্জারি, ক্রাশ সিনড্রোম, ইস্কেমিয়া, রিপারফিউশন। এগুলা কি হবে দেখেন, দিস ইভেন্ট ক্যান অ্যাম্প্লিফাই অর প্রলং দ্য ক্যাটাবলিক ফেজ লিডিং টু অর্গান ফেইলিওর অর ইমিউন ডিসফাংশন। ওকে, আচ্ছা, এইবার আমরা চলে আসি নিউরো এন্ডোক্রাইন রেসপন্স টু ইনজুরি। এই জিনিসটা বোঝার জন্য আমরা এই ফিগারটা বুঝবো, তাহলেই মোটামুটি আমাদের ওইখানে যা লেখা আছে সেই লেখাগুলো একটা আইডিয়া হয়ে যাবে আপনাদের। ওকে, আচ্ছা, তো এখানে এই ফিগারটা একবার একটু ভালো করে আপনারা চোখ বলেন যে কি কি আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে ব্রেইন দেখতে পাচ্ছি, স্পাইনাল কর্ড দেখতে পাচ্ছি, তার পাশে একটা জায়গায় আমরা হাইপোথ্যালামাস, পিটুইটারি দেখতে পাচ্ছি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড এবং প্যানক্রিয়াস দেখতে পাচ্ছি। ওকে, এবং এখানে 3টা লেভেল দেওয়া আছে, যে এটা হচ্ছে আমাদের অর্গান লেভেল, এখানে হচ্ছে আমাদের প্লাজমা বা ব্লাড লেভেল, এবং আমরা বডি মেটাবলিজমে কি কি চেঞ্জ পাই এই জিনিসটা এখানে দেয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, তো দেখেন প্রথমে যখন একটা পেশেন্ট ইনজুর্ড হয়, কোনোভাবে যখন ইনজুরি হবে, এই ইনজুরিটা কি হবে বলেন তো, আমাদের যেই পেইন রিসিপ্টর যাদেরকে আমরা নোসিসেপ্টর বলি, এই নোসিসেপ্টর পাথওয়ের মাধ্যমে সে স্পাইনাল কর্ড হয়ে চলে যাবে কোথায়? ব্রেইনে। ওকে, সো ব্রেইনে যে যখন এই হাইপোথ্যালামাসে যাবে, তো হাইপোথ্যালামাস থেকে কি হবে, কর্টিকোট্রপিন রিলিজিং ফ্যাক্টর রিলিজ করবে, যেটা কিনা আসবে পিটুইটারিতে, পিটুইটারিকে সে অ্যাক্টিভেট মানে স্টিমুলেট করবে, এবং স্টিমুলেট করার ফলে এসিটিএইচ বা অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন অ্যান্ড গ্রোথ হরমোন রিলিজ হবে। বুঝা গেল? এখন কথা হচ্ছে এই যে এসিটিএইচ রিলিজ হলো, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, এই হরমোনের কাজ কি বলেন তো? এসিটিএইচ কি করে আমাদের বডিতে? কোথায় যে কাজ করে? অ্যাড্রিনাল গ্ল্যান্ডে যাবে। হ্যাঁ, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের আরেকটু স্পেসিফিক ভাবে যদি বলি, কোন লেয়ারে যাবে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের? কর্টেক্স। কর্টেক্স, তাই না? আচ্ছা, তাহলে আরেকটু বলি যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্স থেকে কি কি হরমোন আসে? আমরা কি জানি কর্টেক্স থেকে কি কি হরমোন আসে? ওই যে জিএফআর, হ্যাঁ, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, আর কি আসে? অ্যান্ড্রোজেন আসে, তাই না? আচ্ছা, তো এখন কথা হচ্ছে এখানে দেখেন এই যে আমাদের এখানে এসিটিএস, তাহলে অ্যাড্রিনাল, এখানে যে কর্টিকাল যে হরমোন বা কর্টিসল, এটার লেভেলটা বাড়তেছে। আরেকটা জিনিস হচ্ছে দেখেন, ওই যে আমাদের যে অ্যাড্রিনাল মেডুলা, এই মেডুলাতে যে আমাদের যে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, এই হরমোনগুলা যে রিলিজ হয় মেডুলা থেকে, তা সেগুলা কার রেসপন্সে রিলিজ হয়? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভেশনে, তাই না? এই যে আমাদের এখানে যে নোসিসেপ্টিভ পাথওয়ে বা একটা পেইন স্টিমুলেশন হলো, এর ফলে কি হয়, আমাদের বডিতে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং তার ফলে অ্যাড্রেনাল মেডুলা থেকে আসবে অ্যাড্রেনালিন, তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আসলো অ্যাড্রেনালিন অ্যান্ড কর্টিসল। ওকে, আচ্ছা, এরপরে দেখেন এই সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনের ফলে প্যানক্রিয়াস থেকে আসবে গ্লুকাগন। ওকে, এবং সেই সাথে সাথে আরেকটা জিনিস, এই যে আমাদের এই ইনজুরির ফলে প্রথমে আমরা যদি ইমিউনোলজি হিসেবে যদি ধরি, তাহলে প্রথমে কি আসবে? একটা ইনজুরিকে কমব্যাট করার জন্য প্রথমে আমাদের কোন ইমিউন সিস্টেম আসবে? ইনেট ইমিউনিটি, তাই না? ইনেট ইমিউনিটি সিস্টেম অ্যাক্টিভেট হবে, এবং এই ইনেটের পরে আসবে কি? অ্যাডাপটিভ, তাই না?
এই যে দেখেন প্রথমে আসবে ইনেট ইমিউন সিস্টেম, সে কমব্যাট করতে না পারলে আসবে, এর ফলে আমরা কিছু রেসপন্স পাবো। এখন কথা হচ্ছে এই যে জিনিসগুলো যে রিলিজ হলো, এর একটা ইফেক্ট আমরা বডিতে পাবো না? এই হরমোনগুলো একটা ইফেক্ট তো পাবো। যেমন ধরেন এই যে গ্রোথ হরমোন, এই গ্রোথ হরমোন কি করে, সে কিন্তু যেমন এর কিন্তু একটা মানে ক্যাটাবলিক কিছু ইফেক্ট আছে আমাদের বডিতে, এবং এই যে অ্যাসিটেজ এর ফলে কি হবে, আলটিমেটলি অ্যাডিপোসাইট লাইপোলাইসিস হবে, অ্যাডিপোসাইট বাড়বে। ওকে, আচ্ছা এরপর দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে মানে অ্যাডিপোসাইট লাইপোলাইসিস হবে, এবং আরেকটা জিনিস দেখেন এই যে অ্যাড্রেনালিন বাড়লো, কর্টিসল বাড়লো, এর ফলে কি হবে, হেপাটিক গ্লুকোনিওজেনেসিস বাড়বে। ওকে, আচ্ছা দেখেন হেপাটিক গ্লুকোনিওজেনেসিস, তো গ্লুকোনিওজেনেসিসটা কি জিনিস? মানে গ্লুকোজ ফর্মেশন হয় আদার দেন মানে প্রোটিন, অ্যামিনো অ্যাসিড এগুলা থেকে, মানে আদার দেন আদার দেন কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। তাই না? সেটাই হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। তাহলে ইন রেজাল্ট হিসেবে আমরা কি পাবো? ব্লাড গ্লুকোজ বাড়বে, ব্লাড গ্লুকোজ বাড়বে, তাই না? তাহলে হাইপার গ্লাইসিমিয়া কিভাবে তৈরি হচ্ছে এবার আমরা বুঝতে পারতেছি তো জিনিসটা। এবার দেখেন এই যে পেশেন্টের আমরা যে ক্যাটাবলিজম বলছি, তাই না, তার যে ক্যাটাবলিজম ফেজে যায়, এবং এই হরমোনগুলোর যেটা ক্যাটাবলিক ইফেক্ট আছে, এর ফলে কি হবে, স্কেলেটাল মাসেল প্রোটিন ডিগ্রেডেশন হবে, যার ফলে পেশেন্টের ক্যাকিক্সিয়া হয়। বুঝা গেল? আরেকটা জিনিস দেখেন এই যে গ্লুকাগন বাড়বে, এর ফলে কি হবে, হেপাটিক অ্যাকিউট ফেজ প্রোটিন সিনথেসিস বাড়বে। ওকে, আচ্ছা এরপরে দেখেন এই যে আমাদের কিছু সাইটোকাইন রিলিজ হয়েছে, এর ফলে পাইরেক্সিয়া হবে, এবং এই পেশেন্টের যেমন ইনসুলিন কমতেছে, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর কমবে, টেস্টোস্টেরন কমবে, T3 কমবে, কিন্তু এই পেশেন্টের তখন হাইপার মেটাবলিজম হবে। কারণ কি, হাইপার মেটাবলিজম মানে হচ্ছে ওই পেশেন্টের তখন বেজাল মেটাবলিক রেট বেড়ে যাবে, যেহেতু তার ইনজুরি বেশি, এই জন্য সেই ইনজুরিকে কমব্যাট করার জন্য বডি আরো বেশি বেশি মেটাবলিজম হবে, তাই না? নর্মাল একটা পেশেন্টের যতটুকু মেটাবলিজম দরকার, একটা ইনজুর্ড পেশেন্টের বা একটা আফটার মেজর সার্জারি তার কিন্তু আরো বেশি বেশি মেটাবলিজম দরকার, তাই না? এই জন্য আমরা কি করি, একটা পেশেন্টের মেজর সার্জারি পরে তাকে কিন্তু আমরা অ্যাডেকুয়েট নিউট্রিশনাল সাপোর্ট দিতে হয়, তাই না, টু আর্লি রিকভারি, তাই তো? আচ্ছা তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারছি তো, তাই না? এটাই হচ্ছে কি দেখেন ইন্টিগ্রেটেড রেসপন্স টু সার্জিক্যাল ইনজুরি আফটার মানে ফার্স্ট 24 to 48 আওয়ার্স। এবং যেহেতু এখানে দেখেন এটা হচ্ছে কি আমাদের নিউরাল রেসপন্স, এইটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন রেসপন্স, এই টোটালটা মিলে বলি আমরা নিউরো এন্ডোক্রাইন স্ট্রেস রেসপন্স। বুঝা গেল? এবং এই যে কিছু সাইটোকাইন রিলিজ হলো, এটা হচ্ছে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন রেসপন্স অফ দ্য ইননেট ইমিউন সিস্টেম। বুঝা গেল? সো এই টোটালটাই হচ্ছে আমাদের একটা ইনজুরির পরে বা একটা স্ট্রেস রেসপন্সে এই ইভেন্টগুলাই হয়, এবং এইটাই এখানে ডিটেইল ইলাবোরেট করে এখানে সব কিছু বলা আছে। ওকে, এই যে নিউরো এন্ডোক্রাইন রেসপন্স টু ইনজুরি, এখানে প্রত্যেকটা লাইন খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, সবার জন্য, আমাদের মানে খুবই ইম্পর্টেন্ট বুঝার জন্য এবং পরীক্ষার জন্য, এখান থেকে কিছু প্রশ্ন আসবে। তো দেখেন এখানে যেমন বলছে যে এই যে প্রত্যেকটা জিনিস যেটা আমরা একটু আগে বললাম যে নোসিসেপটিভ নিউরন আর এক্সাইটেড বাই দ্য ইফেক্ট অফ লোকাল ইনফ্লামেশন অ্যাজ ওয়েল অ্যাজ বাই ডিরেক্ট ইনজুরি, এর ফলে কি হবে, যেমন এই যে কর্টিকোট্রপিন রিলিজিং ফ্যাক্টর আসবে, যেটা কিনা এসিটিএইচ এর রিলিজ করবে ফ্রম অ্যান্টেরিয়র পিটুইটারি। এরপরে দেখেন এই যে হাইপোথ্যালামিক অ্যাক্টিভেশন হবে, এর ফলে কি অ্যাড্রেনালিন রিলিজ হবে, এবং গ্লুকাগন সিনথেসিসটা মানে গ্লুকাগন রিলিজটা বাড়বে। ওকে, এবং এই যে দেখেন আমরা পড়লাম গ্লুকাগন, অ্যাড্রেনালিন, তাই না, এসিটিএইচ, এগুলি ধরেন একটা নর্মাল পেশেন্ট আপনি যদি এর ফলে আমরা যে রেসপন্স গুলো পাচ্ছি এই হরমোনগুলো মানে রিলিজ হওয়ার ফলে আপনি যদি কোনো পেশেন্টকে এই হরমোনগুলা ককটেল বানায় দিয়ে থাকেন আইভি, তাহলে তার দেখবেন ঠিক এই রেসপন্স গুলো আপনি সেই পেশেন্টের ক্ষেত্রে পাবেন। ওকে, এখন কথা হচ্ছে এই যে তার বেজাল এই যে এবং তার যে মেটাবলিক রেসপন্স টু ইনজুরি হচ্ছে, এই রেসপন্স আর কি কি হবে, যেমন দেখেন acute rise in the level of this hormone is to liberate glucose from carbohydrate store and to begin the breakdown of fat and protein as metabolic substrate for energy and repair. বুঝা গেল? আচ্ছা এরপরে দেখেন এখানে কি হাইপার সিক্রেশন অফ প্রোল্যাকটিন এন্ড গ্রোথ হরমোন ইন দ্য প্রেজেন্স অফ
low circulatory insulin like growth factor 1 and inactivation of peripheral thyroid hormone and gonadal function. বুঝা গেল? আচ্ছা, সো এখানে দেখেন এই যে নিউরো এন্ডোক্রাইন রেসপন্স টু ইনজুরি অর ক্রিটিক্যাল ইলনেস, এখানে হচ্ছে একটা অ্যাকিউট ফেজ যেটা উইদিন আওয়ার্স, আর হচ্ছে ক্রনিক ফেজ যেটা উইদিন ডেজ। ওকে, আচ্ছা, এখন দেখেন একটু আগে আমরা যেটা পড়ে আসছিলাম, এই যে দেখেন ডিএমপি, তাই না, ড্যাম্প যেটা আমরা পড়ে আসছিলাম, তাই তো? আচ্ছা, ড্যামেজ অ্যাসোসিয়েটেড যে এগুলো ছিল, এছাড়াও আরো কিছু আছে। এখানে দেখেন এই যে ইন্টারলিউকিন 1, টিএনএফ আলফা অ্যান্ড ইন্টারলিউকিন 6-8 produced within the first 24 hours and act directly on the hypothalamus to cause pyrexia. ওকে, সো এইখানে এই জিনিসগুলোই কিন্তু বলা আছে যেটা আমরা একটু আগে বললাম। ওকে, আচ্ছা, এইটা এই হচ্ছে গেল আমাদের এই মেটাবলিক রেসপন্স। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে আসি অ্যাগনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট অ্যান্ড আনসার্টেন ব্যালেন্স। ওকে, এই জিনিসটা কি? দেখেন আমাদের বডি যখন এই যে ইনফ্লামেটরি রেসপন্সটা তৈরি হবে, এই ইনফ্লামেশনটা কেন হচ্ছে? ওই যে ইনজুরিটাকে কমব্যাট করার জন্য বা তার যে উন্ডটা তৈরি হয়েছে সেই উন্ডটা হিলিং প্রসেসটা স্টার্ট করার জন্য, তাই তো? কিন্তু এই ক্ষেত্রে আমাদের ইনফ্লামেটরি রেসপন্সটা কিন্তু বেশি, তাই না? যত বেশি ইনজুরি তত বেশি কিন্তু ইনফ্লামেশন। তাহলে দেখেন এই ইনফ্লামেশন কি চলতেই থাকবে বলেন তো? বা আমাদের বডি কি এই ইনফ্লামেশন কি চলতে থাকতেই দিবে? কি মনে হয়? না, obviously মরে যাবে। না, obviously, তাই না? এইটাকে কিন্তু বডি থামাবে, তাই তো? এখন এই যে ধরেন কাউকে যদি আমরা থামাই তখন আমরা কি বলি? কাউন্টার দিচ্ছি, তাই না? তাই তো? তাহলে এই ইনফ্লামেটরি রেসপন্স গুলাকে বা এই ইনফ্লামেটরি মেডিয়েটর গুলোকে যখন কাউন্টার করবে তখন আমরা একটা সিনড্রোম একটা সিনড্রোম পাবো। সেটা হচ্ছে দেখেন কম্পেনসেটরি, একটা হচ্ছে কম্পেনসেটরি অ্যান্টি ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম। মানে আমরা যে তাদেরকে কাউন্টার দিচ্ছি এবং সেই সাথে সাথে একটা কম্পেনসেশন হবে। সেই কম্পেনসেশনটা কি হবে? যে এই যে ইনফ্লামেটরি মেডিয়েটর গুলো ছিল এগুলিকে আস্তে আস্তে ওয়াশ আউট করবে, তাই না? এবং এখানে যে কিছু মাইক্রোবিয়াল প্রোডাক্ট আসছে এই মাইক্রোবিয়াল প্রোডাক্ট গুলোকে আস্তে আস্তে কি ওইখান থেকে সরাইতে হবে, তাই তো? নয়তো কি হবে? যদি সরাইতে না পারে তাহলে কি এই ইনফ্লামেশনটা চলতেই থাকবে এবং যত বেশি বেশি ইনফ্লামেশন হবে সেই সাথে সাথে কিন্তু আমাদের টিস্যু ড্যামেজও কিন্তু বাড়বে, তাই তো নাকি? এখন এই একটা জিনিস গেল। এবার মানে মন, এটা গেল একটা জিনিস। আরেকটা কথা হচ্ছে যে মানে আছে না যে মানে খুব বেশি ভালো ভালো না, তাই না? সেটা কি রকম দেখেন, এই যে অ্যান্টি ইনফ্লামেটরি একটা রেসপন্স তৈরি হবে ওই ইনফ্লামেশনকে থামানোর জন্য, কোনোভাবে যদি সেই অ্যান্টি ইনফ্লামেশনটা আবার বেশি চলতে থাকে তখন কি হবে বলেন তো? ইমিউনোকম্প্রেশন হবে। তখন হচ্ছে সাসেপ্টেবল টু ইনফেকশন, মানে অপরচুনিটি। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে কথা যে যদি কোনো পেশেন্টের ওই মানে তার যদি অ্যান্টি ইনফ্লামেশনটা বেড়ে যায় তখন কি হবে? আমাদের ইনফেকশনের চান্স বেড়ে যাবে, তাই না? তখন ব্যাকটেরিয়াল ওভারগ্রোথের চান্স বেড়ে যাবে বা আমাদের ওই যে ইনফেকশনের চান্স বেড়ে যাবে এবং তখন কি সেই পেশেন্টের এই যে দেখেন রেজাল্টিং ইন ইমিউনোসাপ্রেশন অ্যান্ড অ্যান ইনক্রিজ সাসেপ্টেবিলিটি টু অপরচুনিস্টিক নসোকোমিয়াল ইনফেকশন। বোঝা গেল তাহলে কিভাবে একটা পেশেন্টের নসোকোমিয়াল ইনফেকশন হয়? এবার আমরা বুঝতে পারলাম যে মেটাবলিক মানে একটা ইনজুরির পরে কিভাবে নসোকোমিয়াল ইনফেকশন হয়। যে তার এই ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোমটা যদি বাড়ে, মানে অ্যান্টি ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম যদি বাড়ে তখন সেই ক্ষেত্রে কিন্তু এটা বাড়বে। ওকে, আচ্ছা, এবার দেখেন এই যে দেখেন ফার্দার সেপসিস উইথ ইট অ্যাসোসিয়েটেড ক্যাটাবলিজম রেজাল্টস। তার মানে কি? মানে একটা পেশেন্টের তো সে এমনিই একটা ক্যাটাবলিজম ফেজে আছে, তাই না, তার ইনজুরির পরে, কিন্তু যদি আবারও তার অ্যান্টি ইনফ্লামেশন কন্ডিশনটা যদি বেড়ে যায় তখন কি আবার সেপসিস হবে, আবার সেই পেশেন্টের কি ক্যাটাবলিক ফেজে যাবে, তাই না? এবং আস্তে আস্তে কিন্তু পেশেন্টের অবস্থা তখন খারাপ হয়ে যাবে। বুঝা গেল? দেখেন যে কার্স ক্যান বি prolonged by ongoing critical illness as part of an ongoing vicious cycle of the chronic critical illness. ওকে, আচ্ছা, এই সেই জিনিসটা কিরকম? যেমন ইনফ্লামেশন, ইমিউনোসাপ্রেশন অ্যান্ড ক্যাটাবলিজম। ক্লিয়ার? এই জিনিস, এই তিনটা জিনিস এখানে আমরা
আচ্ছা, এবার দেখেন এখানে বলা হয়েছে এই জিনিসগুলোকে আলটিমেটলি আমাদের কিন্তু মানে মেনটেন করতে হবে, ইনফ্লামেশনটাকে এবং অ্যান্টি ইনফ্লামেশনটাকে, এই দুইটা ইভেন্ট যদি আমরা মেনটেন না করতে পারি তখনই কিন্তু আলটিমেটলি মানে একটা হ্যাজার্ডাস সিচুয়েশন হবে আর কি। ওকে, আচ্ছা, এই যে দেখেন each circumstances can cause harm and rapid restoration of homeostasis and preventing secondary inflammation or sepsis are key therapeutic principle। বোঝা গেল তাহলে জিনিসটা? আচ্ছা, এবার দেখেন দ্য মেটাবলিক রেসপন্স টু সার্জারি অ্যান্ড ইনজুরি কি ক্যারেক্টারিস্টিক্স, অনেকগুলি স্টার দিই এখানে। হ্যাঁ, ওকে, খুবই 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 ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের যেটা একটু আগে আমরা বলে আসলাম এখানে এই জিনিসটাই বলা হয়েছে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন মেটাবলিক চেঞ্জেস আফটার সার্জারি অ্যান্ড ট্রমা। এখানকার প্রত্যেকটা এই যে যা দেখতেছেন যে কালো দাগ, এই কথাটুকু এই এটার কালো দাগটা যা যা দেখতে পাচ্ছেন লেখাটা ক্যাটাবলিক ফেজ বিগিনস, এই প্যারার প্রত্যেকটা জিনিস ইনফিনিটি স্টার। ওকে, এবং কথা হচ্ছে যে না এখানে যে কথাগুলি আছে এই যে মেটাবলিক চেঞ্জেস আফটার সার্জারি অর ট্রমা, সেটাই আলটিমেটলি এতক্ষণ আমরা যেই গান গেয়ে আসছি এইখানে সেটাই লেখা আছে। দেখেন যে ক্যাটাবলিক ফেজ বিগিনস at the time of injury and last for approximately 24 to 48 hours। এবং এর তখন কি হয় ওই যে দেখেন হাইপোভলিমিয়া, ডিক্রিজ বেসাল মেটাবলিক রেট, রিডিউস কার্ডিয়াক আউটপুট, হাইপোথার্মিয়া, ল্যাকটিক অ্যাসিডোসিস, এবং তখন কি কিছু হরমোন আসবে, তাই না? এই যে দেখেন ক্যাটাবলিক ফেজে ক্যাটেকোলামাইন, কর্টিসল, অ্যালডোস্টেরন, বোঝা গেল? এবং আলটিমেটলি নিউরোএন্ডোক্রাইন রেসপন্স তখন তৈরি হবে। এরপরে আলটিমেটলি কি হবে, যখন হাইপার মেটাবলিক ফেজে চলে আসবে তখন কি পেশেন্টের সার্স কন্ডিশনে পেশেন্ট চলে যাবে। ওকে, এই জিনিসটা এখানে বলা হয়েছে। এবং দেখেন এরপরে এই যে লস অর ড্যামেজটা আমরা যে রিপেয়ার করব তখন কি হবে, ক্যারেক্টারাইজড বাই টিস্যু ইডিমা, ইনক্রিজ বেসাল মেটাবলিক রেট, ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট, রেইজড বডি টেম্পারেচার, লিউকোসাইটোসিস, ইনক্রিজ অক্সিজেন কনজাম্পশন অ্যান্ড ইনক্রিজ গ্লুকোনিওজেনেস, যেটা একটু আগে এই জিনিসগুলো আমরা বলে আসছি। ওকে, আচ্ছা, এবং এখানে আলটিমেটলি এই জিনিসটাই আছে যে আমাদের যেই সাইটোকাইনগুলি আসবে, কেমোকাইনগুলি আসবে এবং আলটিমেটলি যে চেঞ্জগুলি হবে। ওকে, আচ্ছা, পারপাস অফ নিউরোএন্ডোক্রাইন চেঞ্জেস ফলোইং সার্জারি ট্রমা। দেখেন মানে এখানে বলা হয়েছে যে এই যে নিউরোএন্ডোক্রাইন সিস্টেমটা যে কাজ করতেছে, কাজ করে কি হচ্ছে আলটিমেটলি দেখেন, provide essential substrate for survival for tissue breakdown, postpone anabolism and optimize host defense। Okay, these changes may be helpful in short term but may be harmful in the long term, especially to the severely injured or critically ill patient। বুঝা গেল? মানে কি কোনো ভালোই মানে লং টাইম মানে খুব বেশি ভালো আবার ভালো নয়, বলে না এই জিনিসটাই। ওকে, আচ্ছা, এইবার দেখেন ম্যানেজিং দ্য ক্যাটাবলিক স্ট্রেস রেসপন্স, আমরা কিভাবে ওই টাইমে এই জিনিসটাকে মেনটেন করব। দেখেন সেটা হচ্ছে যে যেটা বললাম যে আলটিমেটলি আমাদের বডি ইনিশিয়াল ট্রমা সিচুয়েশনে মেইন কাজ হচ্ছে ভাইটাল অর্গানগুলোকে সাপোর্ট দেওয়া, তাই না? ভাইটাল অর্গান কোনোভাবেই ড্যামেজ হইতে দেওয়া যাবে না। তাহলে যদি কোনো পেশেন্টের ব্লাড লস হয়, বেশি ব্লাড লস হয়, তাহলে ভাইটাল অর্গানকে সাপোর্ট করার জন্য কি হয় পেশেন্টের পেরিফেরি থেকে যে ব্লাডটা আছে সেই ব্লাড চলে যাবে সেন্ট্রাল বা ভাইটাল অর্গানগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য, তাই না? এই জন্য ধরেন এই স্কিন থেকে যখন ব্লাডটা চলে যাবে আমাদের ভাইটাল অর্গানে বা সেন্ট্রাল অর্গানে, তখনই কিন্তু কি স্কিনের টেম্পারেচার বা আমাদের হাইপোথার্মিয়া ডেভেলপ করে, তাই না? এই দেখেন indeed the response essence of the coordinated response is allowed the body to reprioritize limited resource away from the peripheral tissue, muscle, adipose tissue, skin toward key viscera, liver, immune system and the wound। বুঝা গেল জিনিসটা? এখন কথা হচ্ছে ধরেন কোন একটা পেশেন্টের মাসেল ইনজুরি হইলো, ওকে, তার মাসেল ইনজুরি হলো, গ্ল্যাসারেটেড ইনজুরি হলো। হ্যাঁ, এখন ওই জায়গায় তার আবার মাসেলটা ফরমেশন করতে হবে না, মানে মাসেল ফরমেশন করতে হবে বলতে ওইখানে টিস্যু তো ফরমেশন করতে হবে, তাই না? এখন সেই টিস্যু যে ফরমেশন করবে বা আমাদের ওইখানে যে রিপেয়ার করবে, রিপেয়ার করার যে জিনিসটা আসলে আমাদের বডিতে রিপেয়ার যে করে, এই রিপেয়ারেটিভ স্ট্রাকচার কি বলেন তো? এই জিনিসটা আসলে কি? প্রোটিন। এক্স্যাক্টলি, প্রোটিন। তাহলে এক জায়গায় যখন প্রোটিন আসবে সেই প্রোটিনটা তো মানে আমরা আলাদাভাবে ভেবে দিতে পারবো না, তাই না? আসমান থেকে আসবে না, সেই প্রোটিনটা বডি থেকেই আসবে। তাহলে বডির কোন জায়গা থেকে আসবে সেই প্রোটিনটা বলেন তো?
আমাদের বডিতে প্রোটিন সবচেয়ে বেশি থাকে কোথায়? মাসল। এক্স্যাক্টলি, মাসেল, স্কেলেটাল মাসেল, তাই না? স্কেলেটাল মাসেলে সবচেয়ে বেশি থাকবে প্রোটিন, তাই তো? আচ্ছা, তাহলে ওই যে উন্ডে বা আমাদের যেই সব জায়গায় রিপেয়ার দরকার, সেখানে রিপেয়ারের জন্য তখন কি হবে? মাসেল টিস্যু এক জায়গা থেকে ভেঙে আরেক জায়গায় আসবে রিপেয়ার করতে। বুঝা গেল? এই কারণেই ওই পেশেন্টের স্কেলেটাল মাসেল মাস কমে যায় এবং ওই জন্য আমরা পেশেন্টকে তখন ক্যাকিকশিক বলি। বুঝা গেল জিনিসটা? ক্লিয়ার? এবার দেখেন এই যে পেরিফেরাল টিস্যু থেকে দেখেন মাসেল, অ্যাডিপোজ টিস্যু, স্কিন থেকে অ্যামাইনো অ্যাসিড আসবে, স্পেশালি গ্লাইসিন এন্ড অ্যালানিন, এসে তারা লিভার, ইমিউন সিস্টেম এন্ড উন্ডে সাপোর্ট দিবে। বুঝা গেল? আচ্ছা, এরপর আমরা চলে আসি হাইপার মেটাবলিজম। হ্যাঁ, সো হাইপার মেটাবলিজম এই জিনিসটাকে আমরা একটু আগে যেটা বলেছি যে ইনক্রিজ বেজাল মেটাবলিক রেট। সো নর্মালি একটা পেশেন্টের যেই বেজাল মেটাবলিক রেট থাকে, তার সে যদি ট্রমাটিক সিচুয়েশনে চলে যায়, অ্যাপ্রক্সিমেটলি 15 to 25% মেটাবলিক রেট বেড়ে যায়। বুঝা গেল? এখন এই যে মেটাবলিক রেটটা বাড়বে, সে আলটিমেটলি সেটা কিভাবে হবে? ওই যে পেরিফেরাল টিস্যু ভাঙবে, তাই না? দেখেন এই যে the predominant cause appear to complex interaction between central control of metabolic rate and peripheral energy utilization. ওকে, আচ্ছা, এবং তখন কি হবে? আলটিমেটলি সেন্ট্রাল থার্মো ডিসরেগুলেশন হবে, ইনক্রিজ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, অ্যাবনর্মালিটি ফ্রম উন্ড সার্কুলেশন, তাই না? আচ্ছা, এখানে এই জিনিসটাই বলা হয়েছে। দেখেন তাহলে কি হবে এই ক্ষেত্রে? দ্য পেশেন্ট এনার্জি এক্সপেন্ডিচার কুড রাইজ ইভেন হায়ার দেন অবজার্ভ লেভেল ফলোইং সার্জারি অর ট্রমা। ওকে, আচ্ছা, এরপরে দেখেন অল্টারেশন ইন স্কেলেটাল মাসেল প্রোটিন মেটাবলিজম। সো যেটা একটু আগে বললাম যে নর্মাল পেশেন্টের যে মাসেল টার্নওভার থাকে, তার থেকে কিন্তু আরো বাড়বে হচ্ছে যখন ওই পেশেন্ট কি ট্রমাটিক সিচুয়েশনে যাবে। ওকে, এই যে দেখেন, এবং আমাদের এই যে মাসেল টার্নটা যখন, যেমন ধরেন আমরা যখন জিম করি বা এক্সারসাইজ যখন করি, তখন কিন্তু মাসেল ব্রেকডাউন হয়, তাই না? কিন্তু আমরা তো মাসেল বাড়ানোর জন্য হচ্ছে এক্সারসাইজ করি, তাই না? তাহলে কেন আমরা তাহলে মাসেল এক্সারসাইজের সময় যদি মানে মাসেল যদি ব্রেকডাউন হয়, তাহলে আমরা কেন এক্সারসাইজ করছি? কারণ এক্সারসাইজের পরে বা আমরা যখন রেস্টিং কন্ডিশনে থাকি বা রেস্ট নিব, তখন হচ্ছে যতখানি না ভাঙছে তার থেকে বেশি এটা আবার গড়ে। ওকে, মানে মাসেলটা আবার ফর্মেশন হয়, মানে মাসেল টিস্যুটা আবার হচ্ছে মানে ওইখানে যে আমাদের অ্যামাইনো অ্যাসিড বা কিছু, ওগুলি তখন আবার অ্যাকুমুলেশন হবে। ওকে, এটা হচ্ছে টার্নওভার বলতেছি আমরা। দেখেন এই যে প্যারাডক্সিক্যালি ডিউরিং এক্সারসাইজ স্কেলেটাল মাসেল প্রোটিন সিনথেসিস ইজ ডিপ্রেসড বাট ইট ইনক্রিজেস অ্যাগেইন ডিউরিং রেস্ট অ্যান্ড ফিডিং। বুঝা গেল? আচ্ছা, সো দেখেন এই যে ক্যাটাবলিক ফেজে কি হবে? মাসেল ওয়াস্টিং অকার অ্যাজ এ রেজাল্ট অফ ইনক্রিজ মাসেল প্রোটিন ডিগ্রেডেশন কাপলড উইথ এ ডিক্রিজড ইন মাসেল প্রোটিন সিনথেসিস। বুঝা গেল? এই জন্য কিন্তু তখন পেশেন্ট ক্যাটাবলিক ফেজে যাবে। এখন কথা হচ্ছে এই যে একটা পেশেন্টের মাসেল ব্রেকডাউন হচ্ছে, আমরা কিভাবে বুঝবো বলেন তো? এনি আইডিয়া? মানে ধরেই তো একটা পেশেন্টের ধরেন 24 আওয়ার্স বা 30 to 48 আওয়ার্স পরেই কিন্তু আপনি পেশেন্টের ক্যাকিকশিক কিন্তু পাবেন না, তাই না? বেশ কিছুদিন পরে পাবেন। কিন্তু ইনিশিয়ালি বুঝবেন কিভাবে তার মাসেল ব্রেকডাউন হচ্ছে বেশি বেশি? এনজাইম দিয়ে না, সেটা হচ্ছে যে মাসেল ব্রেকডাউন হয়ে আলটিমেটলি কি হয় বলেন তো? আমাদের যে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন ভেঙে বডিতে কি তৈরি হয় যখন মানে মেটাবলিজম হয়? মেটাবলিজম হয়ে আমাদের যেই ইন প্রোডাক্টগুলি তৈরি হয়, সেই জিনিসগুলো কি আসলে বলেন তো? বা প্রোটিনের যেই যেটা বলি যে স্ট্রাকচারাল যেই একটা ইউনিট থাকে অ্যামাইনো অ্যাসিড, তাই না? অ্যামাইনো অ্যাসিডে কি কি থাকে বলেন তো? বা একটা অ্যামাইনো মূলক যদি আমরা বলি, হ্যাঁ, ওখানে কি NH2, তাই না? তাই তো, মানে কি নাইট্রোজেন থাকে ওইখানে। তাহলে যখন বেশি বেশি মাসেল ডিস্ট্রাকশন হবে তখন কি হবে? বা অ্যামাইনো অ্যাসিড যখন ডিস্ট্রাকশন হবে আলটিমেটলি নাইট্রোজেন রিলিজ হবে, এবং তখন আমরা বলি না যে নাইট্রোজেনাস সাবস্টেন্স, আমাদের বডির যে টক্সিক মেটাবোলাইট থাকে প্রোটিন ব্রেকডাউনের পরে নাইট্রোজেনাস সাবস্টেন্স গুলা রিলিজ হয়, তাই তো? এবং তখন আমরা বলি সেটা হচ্ছে দেখেন আন্ডার এক্সট্রিম কন্ডিশন of catabolism, urinary nitrogen losses can reach 14 to 20 গ্রাম পার ডে। তাহলে দেখেন
এই যে 14 to 20 গ্রাম পার ডে কোন একটা পেশেন্টের যদি লস হয়, সেই পেশেন্টের ইউরিনারি লস হচ্ছে 14 to 20 গ্রাম পার ডে নাইট্রোজেন, কিন্তু দেখেন তার মাসেল লস হয়ে যাবে 500 গ্রাম। চিন্তা করেন, হাফ কেজি তার পার ডে লস হবে। তাহলে বুঝেন, এখন কথা হচ্ছে এই যে তার লস হচ্ছে, আমরা কিভাবে এটা কমব্যাট করতে পারি বলেন তো? ফ্যাটিগ, উইকনেস, হ্যাঁ হ্যাঁ, ফ্যাটিগ। না না, মানে আমরা এই যে তার যে লস হচ্ছে, এই লসটাকে আমরা কিভাবে ঠেকাবো বা আমরা কিভাবে কভার আপ করবো বলেন তো? প্রোটিন হ্যাঁ হ্যাঁ, নিউট্রিশনাল সাপোর্ট। আচ্ছা, হ্যাঁ Protein নিউট্রিশনাল সাপোর্ট দিব। ওকে, এটা একটা পয়েন্ট, হ্যাঁ নিউট্রিশনাল সাপোর্ট আমরা দিব। ওকে, আর আর কোনো কিছু মানে মেইন জিনিসটা কি করবো বলেন তো? মেটাবলিজম অফ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ক্যাটাবলিজম জন্য বেশি যেন না হয় সেটাকে এক্স্যাক্টলি, এক্সিলেন্ট। এই জিনিসটা মানে এট ফার্স্ট যেটা মানে এট ফার্স্ট কিলিং, যেটা কিল করতেছে পেশেন্টকে ওই মুহূর্তে, মানে তার যে অনগোয়িং ক্যাটাবলিক যে ফেজটা, ওই ফেজটাকে কোনো না কোনো ভাবে আমাদের স্টপ করতে হবে, তাই না? মানে তার যে ইনফ্লামেটরি ফেজ গুলাকে কোনো না কোনো ভাবে স্টপ করতে হবে, তার সেপটিক কন্ডিশনটাকে আগে আমরা ট্যাকেল দিতে হবে। বুঝা গেল? সেই তার যদি সেপটিক কন্ডিশনটা চলতে থাকে, তাহলে কিন্তু আমরা যতই অ্যামাইনো অ্যাসিড দেই না কেন কোনো লাভ নাই। বুঝা গেল? ক্লিয়ার জিনিসটা? কারণ কি, যত বেশি সেপটিক কন্ডিশনে যাবো, আমরা বললাম যত বেশি ইনজুরি তত বেশি কিন্তু রেসপন্স, তাহলে কি তত বেশি ক্যাটাবলিজম, তত বেশি মাসেল ব্রেকডাউন। ক্লিয়ার জিনিসটা? এই কারণে ওই ফেজটাকে আমরা আগে কমব্যাট করব। বুঝা গেল? এই যে দেখেন, দেখেন আগে যেটা বলতো, এখন যেটা বলছে যে দেখেন, এই যে ট্রিটিং আন্ডারলাইং সেপসিস অ্যাডিকুয়েটলি ইজ ফান্ডামেন্টাল টু লিমিট প্রোটিন ক্যাটাবলিজম অ্যান্ড ইজ এসেনশিয়াল পার্ট অফ ইফেক্টিভ নিউট্রিশনাল সাপোর্ট। বুঝা গেল? আচ্ছা, তো দেখেন যে স্কেলেটাল মাসেল ওয়াস্টিং, একটু আগে আমরা যেটা বললাম, এটি এই প্রত্যেকটা বক্স ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন অল্টারেশন ইন হেপাটিক প্রোটিন মেটাবলিজম, দ্য অ্যাকিউট ফেজ প্রোটিন রেসপন্স। হ্যাঁ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, আচ্ছা, এখানে এই জিনিসগুলোতে আমরা প্যাথোলজিতে বা মাইক্রোবায়োলজিতে এই জিনিসগুলো আমাদের একটা আইডিয়া আছে। তো এখানে আসলে ব্যাপারটা কি ঘটে, এখানে বলছে যে এই যে প্রোটিন মেটাবলিজম, একটা হচ্ছে আমাদের প্রোটিন টার্নওভার হয় হচ্ছে স্কেলেটাল মাসেলে, আরেকটা হচ্ছে লিভারে। ওকে, এখন কথা হচ্ছে স্কেলেটাল মাসেল থেকে কিন্তু শুধু প্রোটিনটা যাচ্ছে, মানে স্কেলেটাল মাসেলে তো প্রোটিন ওইভাবে সিনথেসিস হচ্ছে না, আমাদের সিনথেসিস ফাংশন মেনটেন করা হচ্ছে লিভার। ওকে, এই যে দেখেন, skeletal muscle has a large mass but a low turnover rate, but liver has relatively small mass, a much higher protein turnover rate. এবং এই যে হেপাটিক যেই মেটাবলিজম বা হেপাটিক যেই আমাদের এই প্রোটিন সিনথেসিস বা এই যে তার যে টার্নওভারটা, এটা কি, সে হচ্ছে একদিকে এক্সপোর্ট করবে কিছু প্রোটিন, আরেকদিকে হচ্ছে সে মানে স্ট্রাকচারাল প্রোটিন তৈরি করবে কিছু। দেখেন, সিনথেসিস অফ এক্সপোর্ট প্রোটিন অ্যান্ড রিনিউয়াল অফ স্ট্রাকচারাল প্রোটিন, এই জিনিসগুলো কিন্তু সে তৈরি করবে। এবং কথা হচ্ছে এই যে আমাদের বডিতে ইনফ্লামেশনের সময় যে কিছু অ্যাকিউট ফেজ প্রোটিন হয়, এই অ্যাকিউট ফেজ প্রোটিনও তৈরি করবে, তাই না? তাহলে দেখেন, এই অ্যাকিউট ফেজ প্রোটিন তো বডিতে ফার্স্টে ছিল না, তাই না? তাহলে বডি বা আমাদের লিভার তখন কিন্তু ইনিশিয়ালি তৈরি করতেছে। তাহলে এই যে তৈরি করবে, সে সোর্স কোত্থেকে পাবে বলেন তো? সে মানে বডি যে তৈরি করতেছে বা লিভার যে তৈরি করবে, আমাদের বডি থেকে তো আলাদাভাবে তো আমরা অ্যাকিউট ফেজ প্রোটিন দিচ্ছি না বডিতে, লিভার তৈরি করতেছে। তাহলে কোনো একটা কিছু থেকেই তো সে আলটিমেটলি জিনিসটা তৈরি করবে, বা কার বদৌলতে তৈরি করবে বলেন তো এটা? মাসেল ব্রেকডাউন হয়। মাসেল ব্রেকডাউন, এবং এর সাথে ওই যে হেপাটিক যে আদার যে প্রোটিনগুলা, যে স্ট্রাকচারাল প্রোটিনগুলা বা এক্সপোর্ট করবে যে প্রোটিনগুলা, সেই প্রোটিনগুলো তখন সে কম তৈরি করবে। মানে কি, তার সেখানে সে স্টপ করে আলটিমেটলি সে অ্যাকিউট ফেজ প্রোটিনগুলা বেশি তৈরি করবে। এখন বেশি তৈরি করলে আলটিমেটলি কি হবে, ওই অ্যাকিউট ফেজ প্রোটিনের একটা রেসপন্স হিসেবে তো আমরা বডিতে ইনফ্লামেশনের ক্ষেত্রে রেসপন্স পাচ্ছি, কিন্তু যেখানে আমাদের বডির একটু প্রোটিন, আমাদের তখন প্রোটিন দরকার, সেই প্রোটিনটা আমরা তখন পাচ্ছি না, এবং ওই জন্যই তখন পেশেন্ট ক্যাটাবলিক ফেজে যায়। বোঝা গেল জিনিসটা? এবং
এই যে অ্যাকিউট ফেজ প্রোটিন, এই অ্যাকিউট ফেজ প্রোটিন তো তখন কি সেই সাথে সাথে কি ওই যে আমাদের যে সাইটোকাইন গুলি আসবে সেগুলো তখন একটা রেসপন্সিবল ফ্যাক্টর হিসেবে কাজ করে। বুঝা গেল? আচ্ছা, এখানে এই কথাটাই বলা হয়েছে যে হেপাটিক অ্যাকিউট ফেজ প্রোটিন, এবং এর মধ্যে একটা আছে পজিটিভ রিঅ্যাক্টেন্ট, একটা নেগেটিভ। পজিটিভ মানে হচ্ছে যার প্লাজমা কনসেন্ট্রেশন বাড়বে, যেমন সিআরপি, আর অ্যালবুমিন হচ্ছে প্লাজমা কনসেন্ট্রেশন কমবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন চেঞ্জেস ইন বডি কম্পোজিশন ফলোইং ইনজুরি, মানে হচ্ছে এই যে একটা ইনজুরির ফলে আমাদের বডির এই যে কম্পোনেন্টগুলো, যেমন দেখেন ফ্যাট, প্রোটিন, ইন্ট্রাসেলুলার ওয়াটার, এক্সট্রাসেলুলার ওয়াটার অ্যান্ড মিনারেল, এখানে কিন্তু আলটিমেটলি ফ্যাট এবং প্রোটিন ব্রেকডাউন বেশি হয়। এই জিনিসটা এখানে বলা হয়েছে। ওকে, যে চেঞ্জেস ইন দ্য বডি কম্পোজিশন অ্যান্ড ফলোইং ইনজুরি। আচ্ছা, এই দেখেন protein turnover in the whole body is order of the 150 to 200 gram per day. A normal human ingest about 70 to 100 gram protein per day, which is metabolized and excreted in urine as ammonia and urea, which is approximately 14 gram nitrogen per day. কিন্তু দেখেন during total starvation, urinary loss of nitrogen is rapidly attenuated by series of adaptive change এবং লস অফ বডি ওয়েট ফলোজ সিমিলার কোর্স। ওকে, আচ্ছা, এই জিনিসটা এখানে বলা হয়েছে। দেখেন এই যে 10 to 20 গ্রাম নাইট্রোজেন পার ডে যেটা ইউরিনারি লস হয়, সেটা হচ্ছে কি ইকুইভ্যালেন্ট টু 500 গ্রাম ওয়েট মানে লিন টিস্যু পার ডে। ওকে, আচ্ছা, চেঞ্জেস ইন দ্য বডি কম্পোজিশন ফলোইং মেজর ক্রিটিক্যাল ইলনেস, সেটা পড়বে। আচ্ছা, এইবার চলে আসি আমরা অ্যাভয়েডেবল ফ্যাক্টর। আমরা কোন কোন ফ্যাক্টর অ্যাভয়েড করতে পারি? দেখেন এইটা খুবই ইম্পর্টেন্ট এই বক্সটা। হ্যাঁ, মানে এই জিনিসগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে একটা ইনজুরি আমরা আর্লি কমব্যাট করতে পারবো। সেটা হচ্ছে কি, দেখেন কন্টিনিউইং হেমোরেজ অর ভলিউম লস, এটা যদি আমরা স্টপ করতে পারি, হাইপোথার্মিয়া, টিস্যু ইডিমা, টিস্যু আন্ডার পারফিউশন, স্টারভেশন, ইমোবিলিটি, এগুলি যদি আমরা আর্লি স্টপ করতে পারি তাহলে সেই পেশেন্টের কিন্তু রিকভারিটা আর্লি হবে, যেটা আমরা বলি আর্লি রিকভারি আফটার সার্জারি বা ইরাস। ওকে, আচ্ছা, এই যে দেখেন ইমোবিলাইজেশন উপরে আছে, এখানে আছে স্টারভেশন। সো এখানে দেখেন উন্ড, হাইপোথার্মিয়া, হাইপোটেনশন, পেইন, এটা অ্যাড্রেনোসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, সাইটোকাইন ক্যাসকেড রিলিজ হয়ে পাইরেক্সিয়া, অ্যাকিউট ফেজ রেসপন্স, ইনসুলিন রেজিস্ট্যান্স, ফিউটাল সাবস্ট্রেট সাইক্লিং, মাসেল প্রোটিন ডিগ্রেডেশন হবে। এর ফলে প্রোটিন যাবে ক্যাটাবলিজম ফেজে এবং অ্যানাবলিজম তখন বন্ধ থাকবে। এবং যদি আমরা ওই জিনিসগুলো করতে পারি, এই দেখেন ইমোবিলাইজেশন যদি স্টপ করতে পারি, স্টারভেশন যদি স্টপ করতে পারি, মানে পেশেন্টকে যদি এনপিও কম রাখি আমরা, তাহলে কি হবে? আলটিমেটলি পেশেন্টের ক্যাটাবলিক ফেজটা কমে যাবে, অ্যানাবলিক ফেজটা তখন বাড়বে। এটাই এখানে বলা হয়েছে। হ্যাঁ, তো প্রথমেই দেখেন যেমন এই যে ভলিউম লস, তাই না? আচ্ছা, যদি আমরা এই পেশেন্টের হেমোরেজ যদি আর্লি কন্ট্রোল করতে পারি, সেই ক্ষেত্রে ওই যে আমাদের রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেমটা অ্যাক্টিভেট হবে কম, আমাদের এডিএইচ রিলিজটা হবে কম, সেই ক্ষেত্রে কিন্তু এই পেশেন্টের রিকভারিটা, মানে তার ব্লাড ভলিউম যদি মেনটেইন থাকে তাহলে ভাইটাল অর্গানগুলো পারফিউশন ঠিকঠাক মতো হইলো। ওকে, এই জিনিসটা এখানে বলা হয়েছে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন যেমন টিস্যু ইডিমাতে যেটা বললাম, ওই যে ডিউরিং সিস্টেমিক ইনফ্লামেশন, প্লাজমা প্রোটিন, লিউকোসাইট, এই জিনিসগুলো কি ভাস্কুলার স্পেস থেকে চলে যাবে আলটিমেটলি, এবং ইডিমা হবে পেশেন্টের, তখন কিন্তু বা হাইপোভলিউমি আরো প্রোগ্রেস করবে। সো এইটা যদি আমরা আর্লি স্টপ করতে পারি বা ক্যাপিলারি লিকেজ যদি আমরা বন্ধ করতে পারি ইনিশিয়ালি, সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আমাদের রিকভারিটা আর্লি হবে, তাই না? আচ্ছা, এখানে এই জিনিসটা বলে। এরপর দেখেন স্টারভেশন। সো ডিউরিং স্টারভেশন, তাই না, মানে স্টারভেশনকে আমরা দেখা যায় কি আগে বলতো যে একটা পেশেন্টের ইন্টেস্টাইন সার্জারির পরে তাকে একটা লং টাইম হচ্ছে কিন্তু আমরা এনপিও করে রাখতাম, কিন্তু এখন কি বলে আর্লি ফিডিং, তাই না? আর্লি ফিডিং করলেই এই পেশেন্টের গাটের ফাংশন আর মানে ভালো হবে, এবং গাটের যে ব্যাকটেরিয়াগুলি আছে এই ব্যাকটেরিয়াগুলা ট্রান্সলোকেশন মানে নিচ থেকে উপরে উঠবে কম, এবং তখন সেই পেশেন্টের ইনফেকশনের চান্সও কমে যাবে। এই জন্য আমরা দেখবেন এখন কিন্তু পেশেন্টকে চেষ্টা করি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আফটার সার্জারি ফিডিং দেওয়ার জন্য। কারণ কি, যত টাইম ধরে সে স্টারভেশন কন্ডিশনে থাকবে তার রেসপন্সটা কিন্তু তত বাড়বে। ওকে, এই জিনিসটা এখানে বলা হচ্ছে। দেখেন ডিউরিং স্টারভেশন বডি ইজ ফেসড উইথ অ্যান অব্লিগেট নিড টু জেনারেট গ্লুকোজ টু সাস্টেন সেরেব্রাল এনার্জি মেটাবলিজম 100 গ্রাম অফ গ্লুকোজ পার ডে।
This is achieved in the first 24 hours by mobilizing glycogen stores and thereafter by hepatic gluconeogenesis from amino acid, glycerol and lactate. মানে হচ্ছে যে আমাদের বডির মেইন ফাংশন বা ব্রেইন ফাংশন যদি মেনটেন করতে হয় তাহলে ব্রেইন তার জন্য পার ডে সে 100 গ্রাম গ্লুকোজ নিবেই, সেটা আপনি তাকে দেন বা না দেন। আপনি যদি দেন তো ভালো, যদি না দেন তাহলে সে অন্য সোর্স থেকে ভেঙে চুরে হইলেও সে তার ফাংশন মেনটেনেন্সের জন্য 100 গ্রাম পার ডে এটা মেনটেন করবে। এই জন্য অ্যাটলিস্ট আপনি যখন একটা পেশেন্টকে নিউট্রিশন দিবেন আপনাকে 100 গ্রাম গ্লুকোজ মিনিমাম দিতেই হবে। বুঝা গেল? তো এই ক্ষেত্রে একটা এসবি এর কথা বলি, সেটা হচ্ছে আমাদের বিসিপিএস এ একবার ওরিয়েন্টেশন হয়েছিল, তখন ওরিয়েন্টেশনের সময় একটা মক টেস্টের একটা কোশ্চেন আসছিল যে একটা পেশেন্টের আফটার সার্জারি তাকে আমরা তার বডির ভাইটাল ফাংশন বা মানে ফাংশন মেনটেনেন্সের জন্য মানে হুইচ ফ্লুইড মাস্ট বি নিডেড টু মেনটেন নিউট্রিশন অর গ্লুকোজ মানে লেভেল মেনটেনেন্সের জন্য কোন ফ্লুইডটা তাকে আমাদের দিতেই হবে, মিনিমাম কোন ফ্লুইডটা আমাদের দিতে হবে বলেন তো? এই গ্লুকোজ হিসেবে যদি আমরা বলি ডিএ, হ্যাঁ ডিএনএস হ্যাঁ, আচ্ছা ডিএ দিব, ডিএ বা ডিএনএস, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আমরা মিলাবো বলেন তো? 100 গ্রাম কিভাবে দিব আমরা, কত পার্সেন্ট বা কি হিসেবে দিতে চান বলেন তো? মানে এই ক্ষেত্রে কথা হচ্ছে যে আমাদের কতটুকু ফ্লুইডে 100 গ্রাম গ্লুকোজ থাকবে বলেন তো? 2 লিটার 2 লিটার কি মানে পুরোটুকু বলেন, 2 লিটার কি দিব আমরা? 2 লিটার 5% দিয়ে 2 লিটার 5% আছে। এবার আমি যদি বলি যে শুধু 1 লিটার আমরা ফ্লুইড দিতে পারবো, সেই ক্ষেত্রে কোনটা দিব? 10% গ্লুকোজ, তাই না? হ্যাঁ 10% দিয়ে 10% দিয়ে, ওকে এই জিনিসটাই। সো ওইখানে অপশনে ওইটাই ছিল যে 10% দিয়েছিল, আরো ছিল ডিএনএস হার্টস সবকিছুই ছিল, কিন্তু 10% দিয়ে আপনাকে দিতে হবে, তাই না কি, টু মেনটেন এই যে 100 গ্রাম গ্লুকোজ সাপোর্ট দেওয়ার জন্য। বুঝা গেল? তাহলে দেখেন ডিরেক্টলি কিন্তু আমাদেরকে কোশ্চেনটা ভাবে আসে নাই, কিন্তু এই যে এই লাইনটুকুর উপর ভিত্তি করেই কিন্তু একটা এসবিএ করছে, এবং তখন এই নলেজটা যদি আপনার মাথায় না থাকে তখন কিন্তু আপনি ওই এসবিএটা প্রসেস করতে পারবেন না। বুঝা গেল? আচ্ছা, এরপর আছে দেখেন ইমোবিলিটি হচ্ছে যেটা বললাম যে যত তাড়াতাড়ি আমরা পেশেন্টকে মোবাইল করতে পারবো তখন তার এই রেসপন্সটা ক্যাটাবলিক ফেজটা বা তার রিকভারিটা আর্লি হবে, এই জিনিসটা এখানে বলা হয়েছে। এবং এখানেই হচ্ছে যে দেখেন এনহ্যান্সড রিকভারি আফটার সার্জারি। এর মধ্যেই দেখেন এই যে এই ক্ষেত্রে কি আমরা যেমন এই পেশেন্টের যদি আমরা হচ্ছে তার যেমন এই যে এপিডুরাল যদি দিই, এই ক্ষেত্রে কি হবে, তার পেইন সেন্সিটিভিটি মানে পেইন সেন্সেশন কম হবে, এর ফলে তার রিকভারি কিন্তু আর্লি হবে। কারণ পেইন যখন হবে তখন সেই পেশেন্টের ওই যে রেসপন্স টু ইনজুরি সেই জিনিসগুলো বেড়ে যাবে, তাই না? সো এখানে এই জিনিসটাই আলটিমেটলি বলা হয়েছে যে ইরাস প্রোটোকলে কি আছে। এবং দেখেন এখানে আমরা কি করি, ইরাস প্রোটোকলে মিনিমাল অ্যাক্সেস টেকনিক, একটা ল্যাপারোটমি করতে একটা পেশেন্টের যেই মানে স্ট্রেস তার থেকে একটা ল্যাপারোস্কোপি কিন্তু মাচ লেস, তাই না? আচ্ছা, ব্লকেজ অফ অ্যাফারেন্ট পেইনফুল স্টিমুলাই, minimal periods of starvation and early mobilization. ওকে, সো এইটাই ছিল মোটামুটি পুরো চ্যাপ্টারের ডিসকাশন। এবার বলেন কেমন লাগলো ক্লাস, বা আমরা বুঝে কতটুকু বুঝছি, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, এনিওয়ান? ভালো লাগছে ক্লাস স্যার, থ্যাংক ইউ সো মাচ। এবার এবার এই যে চ্যাপ্টারটা কি এবার আমরা মানে এবার কি কারো কাছে কঠিন মনে হবে বলেন তো ফার্দার? জি না, হ্যাঁ ইনশাআল্লাহ, আমরা বুঝাইতে পারবো তো অন্য কাউকে? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যারা আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা যারা বেরিলাপের ক্লাস করতে চায় বা আমাদের এই বা কোর্সে এনরোলমেন্ট করতে চায় বা এখনো যারা বেরিলাপ ক্লাস করেনি কোথাও, তো আশা করবো যে আপনারা তাদেরকে সাজেস্ট করবেন আমাদের এই কোর্সে আর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এনরোল করার জন্য। কারণ ফুল কোর্সে থাকতে পারলে আশা করি আপনাদের জন্য মানে যথেষ্ট উপকারী হবে কোর্সটা। কারণ বিগত সময়গুলোতেও আমরা কিন্তু সাকসেসফুলি রান করে আসছিলাম এই কোর্সে এবং ভালো রেসপন্স পেয়েছি আর কি। ওকে,
তো আশা করি আজকের ক্লাসটা যদি ভালো লাগে বা এরপরে আশা করি আপনারাও আমাদেরকে সেরকম একটা রেসপন্স দিবেন। তো কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করতে পারি। ভাই একটু ইনসুলিন হ্যাঁ। রেজিস্ট্যান্স একটু বুঝিয়ে দিবেন। ও আচ্ছা, ইনসুলিন রেজিস্ট্যান্সের ব্যাপারটা হচ্ছে যে যখন পেশেন্ট ট্রমাটিক কন্ডিশনে থাকে তখন ওই যে দেখেন আমরা এখানে যদি দেখি এই জিনিসটা, ওই যে এই ফিগারটা যদি আমরা একটু দেখি, দেখেন এই যে এখানে কি ইনসুলিনটা কমে যাচ্ছে, তাই না? জি এটা হচ্ছে এই যে তার ইননেট ইমিউন সিস্টেম এবং তার এই ট্রমাটিক কন্ডিশনে তার ওই পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, বুঝতে পারছেন? জি কারণ কি ইনসুলিন রেজিস্ট্যান্স এবং আরেকটা জিনিস হচ্ছে যেমন দেখেন এই যে গ্রোথ হরমোন, এটাও কিন্তু একটা অ্যান্টি ইনসুলিন ইফেক্ট হিসেবে কাজ করবে। এই জন্য আলটিমেটলি পেরিফেরাল টিস্যুতে গ্লুকোজ আপটেক হবে না, বুঝা গেল? একদিকে গ্লুকাগন বেশি, আরেকদিকে ইনসুলিন কমে যাওয়ার ফলে অ্যাজ এ রেজাল্ট হিসেবে আমরা পেশেন্টের হাইপারগ্লাইসিমিয়া পাবো। বুঝা গেল? ক্লিয়ার? জি ভাই, থ্যাংক ইউ। এটাই হচ্ছে এখানে কথা। ওকে, আচ্ছা, ইনসুলিন রেজিস্ট্যান্সের এই জিনিসটা এখানে আচ্ছা, এই জিনিসটা আমি মানে একটু লিভ করে গেছিলাম। সো এটাই তো, এখানে এই জিনিসটাই বলা হয়েছে। এবং তখন কোনো পেশেন্টের আফটার সার্জারি, ইনিশিয়ালি আফটার সার্জারি বা এই ক্ষেত্রে যদি আইসিইউ সেটআপে যদি কোনো পেশেন্টের মানে সিভিয়ার হাইপারগ্লাইসিমিয়া মানে গ্লাইসিমিয়া কন্ট্রোল যদি আনকন্ট্রোল থাকে বা খুব বেশি যদি ব্লাড গ্লুকোজ লেভেল বেশি থাকে মানে থাকে, তখন কিন্তু আমরা সেই পেশেন্টকে ইনসুলিন ইনফিউশন হিসেবে দিব আর কি। হ্যাঁ, ইনফিউশন পাম্প। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন হাইপোগ্লাইসিমিয়া না হয়ে যায়, পরে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে আবার। বোঝা গেল? এই জিনিসটাই এখানে বলা হয়েছে। কিন্তু ধরেন ইনিশিয়ালি আপনি কোনো পেশেন্টের যদি ব্লাড গ্লুকোজ লেভেল বেশি পান, আইসিইউ সেটআপে না থাকলে নর্মাল একটা পেশেন্টের, সেই ক্ষেত্রে কিন্তু তাকে আপনি ডায়াবেটিক হিসেবে ট্রিট করতে পারবেন না। এটা কিন্তু হবে কি ট্রমাটিক সিচুয়েশনের কারণে, নট ফর ডায়াবেটিস। ওকে, কিন্তু আমরা হয়তো ম্যানেজ করবো ইনসুলিন দিয়ে, কিন্তু তাকে ডায়াবেটিক পেশেন্ট হিসেবে না। ক্লিয়ার? বুঝা গেল? জি বুঝতে পারছি। তাহলে কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করতে পারি, কি বলেন? ভাইয়া আর একটা কোশ্চেন, শিওর যে শিওর। ক্যাটাবলিজমের পরে যে অ্যানাবলিজম ফেজটা স্টার্ট হয়, এটা কি হচ্ছে মানে ট্রিটমেন্ট দেওয়ার পরে, বা আমরা যদি রিভার্স করার চেষ্টা করি তখন, না হলে কোনো হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে এটা যখন ক্যাটাবলিক ফেজটা আমরা ওভারকাম করে যাব, সেটা আইদার বডি ইটসেলফ করবে অথবা আমরা ইন্টারভেনশন দিয়ে করব, যেভাবে করি না কেন, ওইটা যখন আমরা ওভারকাম যদি করতে পারি তারপরে হচ্ছে অ্যানাবলিক ফেজে যাবে। আচ্ছা বুঝা ঠিক গেল? আছে, বডি নিজেও করতে পারে তাইলে? হ্যাঁ, মানে যদি মাইনর ট্রমা হয়, তাই না, মাইনর ট্রমা যদি হয় সেক্ষেত্রে সেটা তো জাস্ট বডি মেনটেন করে ফেলবে। কিন্তু যদিও আমরা এখানে মেটাবলিক রেসপন্স টু ইনজুরি বলতে আসলে আমরা একটু ম্যাসিভ ইনজুরিকেই বুঝাচ্ছি আর কি এখানে। আলটিমেটলি সেটা আমরা যে ইন্টারভেনশনের মাধ্যমেই আলটিমেটলি করতে হবে ওই পেশেন্টের, মানে ইন্টারভেনশন না করলে তো আলটিমেটলি হবে না, তাই না? তার হাইপোথার্মিয়া ম্যানেজ করতে হবে, তার হাইপারগ্লাইসিমিয়া ম্যানেজ করতে হবে, সবকিছু যখন করতে পারবো এগুলা, তার হাইপোভলিউমিয়া ম্যানেজ করতে হবে, এগুলো যখন ম্যানেজ করতে পারবো তখনই হচ্ছে আলটিমেটলি পেশেন্টের জন্য একটা ফ্রুটফুল কন্ডিশন হবে আর কি, এবং তখন অ্যানাবলিক ফেজে যাবে। বোঝা গেল? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? জি ভাইয়া, স্টারভেশনে যে ছিল লাস্টের দিকে, হ্যাঁ, এখানে মানে সাপোজ একটা সার্জারি হইলো, মেজর বা হ্যাঁ। মাইনর, ওইটাতে কতদিন পরে আমরা খাবার স্টার্ট করে? আচ্ছা, এখানে যেটা বলছে যে মানে কতদিন পরে, সেই ক্ষেত্রে এটা যখন আমরা বিভিন্ন ক্ষেত্রে যেমন জিআই সার্জারির বিভিন্ন মানে সার্জারি সিচুয়েশনে আমরা হচ্ছে মানে এইটা শুরু করবো, এটা যে এইখানে স্ট্রিক্টলি কোনো গাইডলাইন দেওয়া আছে তা না। তবে এইখানে যেটা বলা হয়েছে সেটা মানে এই স্টারভেশনের ক্ষেত্রে বলা হয়েছে যে আমরা কতক্ষণ পেশেন্টকে এনপিও রাখতে পারি বিফোর সার্জারি। যেমন আগে বলা হয়তো কি ওভারনাইট ফাস্টিং রাখতে, কিন্তু এখন কি বলে যে সলিড ফুড 6 আওয়ার্স, লিকুইড ফুড 2 আওয়ার্স, তাই না? মানে 2 ঘন্টা আগে, সার্জারির 2 ঘন্টা আগে আমরা পেশেন্টকে যদি ক্লিয়ার ফ্লুইড দেই কন্টেইনিং কার্বোহাইড্রেট বা কন্টেইনিং সুগার যদি আমরা দেই, তাহলে সেটা মানে একসেপ্টেবল। ওকে, এই জিনিসটাই কিন্তু এখানে বলা হয়েছে। কিন্তু কতদিন পরে আমরা শুরু করবো সেই ক্ষেত্রে কি, সেটা হচ্ছে বিভিন্ন সার্জারি ডিপেন্ড করবে আর কি। তখন বুঝতে পারছেন যে আপনি কোন সার্জারি করতেছেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই যে এখানে এই জিনিসটাই বলা হয়েছে। হ্যাঁ,
ওকে, সো আর কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? আচ্ছা, তাহলে যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।